আজ সকালটা কেন জানি না গম্ভীর ভাব নিয়ে মেরে আছে। আকাশের বুকে কালো কালো মেঘের আভা ছেয়ে গেছে। বিকেল প্রায় হয়ে এসেছে। এই বুঝি কোনো বাধা ছাড়াই হুড়মুড় করে বৃষ্টি এলো বুঝি। বিকেলের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। এরকম বিকেল পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সব সময় এরকম বিকেল থাকে না সবার মাঝে। আকাশের মেঘগুলো ছোটাছুটি শুরু করে দিয়েছে। দেখতে দেখতে বিকেল 5টা বেজে যায়। এখন একটু মানুষের সমাগম বেশি। যে যার নিজ গন্তব্যে ছুটে চলেছে। হাজারো যানবাহন ছুটেছে রাস্তার মাঝে। এই ঢাকা শহরে উঁচু উঁচু কত বড় বড় বিল্ডিং, ফ্যাক্টরি, কোম্পানি, হাই কোয়ালিটি সোসাইটির মানুষ বসবাস করে এই ঢাকা শহরটাতে। এখানে কেউ কারো নয়। দেখতে দেখতে অঝম স্বরে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টি হওয়াতে মানুষ বেশ বিভীতিকর অবস্থায় পড়েছে। মানুষ ছোটাছুটি করে আশ্রয় নিচ্ছে বিভিন্ন দোকানে বা রাস্তার পাশে দালান কোঠায়। বৃষ্টির তাপমাত্রাটা যেন আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এক নাগাড়ে বৃষ্টি পড়তে থাকে, সাথে বিকট আওয়াজে বজ্রপাত হতে থাকে। ঠিক বৃষ্টি পড়াকালীন সময়ে পরপর কয়েকটা বেশ বড় গাড়ি প্রবেশ করে বাজারের মধ্যে। তারপর বাজারের মধ্যে এসে হুড়মুড় করে ভাঙতে থাকে বাজারের বিভিন্ন দোকানপাট। তারা সংখ্যায় বেশ অনেকজন আছে, তাই কেউ সামনে এগিয়ে যেতে পারছে না প্রাণ বাঁচানোর ভয়ে। মানুষ গুন্ডাগুলোর ভয়ে অলিতে গলিতে বা দোকানের ভেতরে বা গুন্ডাগুলো চোখের আড়ালে লুকিয়ে আছে। এখন যেন পুরো বাজারটা মরুভূমি হয়ে গেছে। শুনশান নিস্তব্ধতা বিরাজ করছে। গুন্ডাগুলো ভাঙচুর করছে আর গালি দিচ্ছে। তাদের মধ্যে থেকে একটি গুন্ডা বলে ওঠে, এই সবাই কান খুলে শুনে রাখ, আগামী ৭২ ঘন্টার মধ্যে যেন পুরো বাজারটা ফাঁকা পায়। এখানে একটা আমাদের বস রিসর্ট তৈরি করবে, সো যেন বাজারটাকে ফাঁকা পায়। আর না হলে তো এখন শুধু তোদের 5টা দোকান ভাঙচুর করেছি, পরবর্তীতে তোদের বাড়িতে ঢুকে হট্টগোল করে আসবো। এই বলে সেই গুন্ডাগুলো সেখান থেকে শাসিয়ে চলে যায় কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে কোনো এক আগন্তুক, যাকে বলা হয় নষ্ট গলির নষ্ট ছেলেটি, দেখেছিল তাদের এই কৃতকর্ম। আর কি যেন ফোনে টাইপ করে পাঠিয়ে দিল অন্যের ফোনে, যাকে বলে এসএমএস। এসএমএসে কী লিখেছে সেটা দেখা যাচ্ছে না। তারপর সেখানে চা ও সিগারেট খেয়ে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যে। একটি বাইক নিয়ে চলে আসে একটা পরিত্যক্ত ব্রিজের উপরে। সেখানে এসে বাইক স্টার্ট করে পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটি জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়া টানতে থাকে আর মিলিয়ে দিতে থাকে এই বিষাক্ত বাতাসের সাথে। কিছুক্ষণ পর এসএমএস এর রিপ্লাই আসে। এসএমএসে লেখা আছে, ওকে ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে আজকে রাতে। আপনি শুধু দেখে যান হোতা হে কেয়া। আগন্তুকটি পকেট থেকে ফোন বের করে উপরের লেখাগুলো দেখতে পায়। সাথে সাথে মেসেজের রিপ্লাই দেয়। ওকে, ঠিক আছে। সব কটাকে যেন জীবিত অবস্থায় দেখতে পায় আমার গোডাউনে। আগন্তুকটি তারপরে এই মেসেজটি টাইপ করে সেন্ড করে দেয় সেই অজানা ব্যক্তিটির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ওই অজানা ব্যক্তিটি সেই আগন্তুকটির মেসেজের রিপ্লাই দিয়ে বলে ওঠে, ওকে বস, ঠিক আছে, শুধু সময়ের অপেক্ষা। সময় হলেই আমরা আমাদের কাজ হাসিল করব এবং আপনাকে জানিয়ে দিব। তো রাখি বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অতঃপর ওই আগন্তুকটি তার ফোনটি রেখে দেয় আবারও তার নিজের পকেটে। এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেয় ওই ওভারব্রিজের উপরেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বেজে যায়। বাইক নিয়ে প্রবেশ করে একটি বাড়ির ভেতরে। গুটি গুটি পায়ে ঘরের দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে দরজার ওপাশ থেকে কেউ একজন খুলে দেয়। ছেলেটিও আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি তার নিজের রুমে চলে যায়। সেই দরজা ভেদ করে খাটের ওপর তার শরীর ধপ করে এলিয়ে দেয়। শরীর ক্লান্ত থাকায় মুহূর্তের মধ্যেই চোখে ঘুম চলে আসে। চুপি চুপি মর্জিনা বেগম একবার নিজের ছেলের রুমটা দেখে চলে যায় আবার ডাইনিং রুমে। দেখতে দেখতে রাত হয়ে যায়। ভয়ে কেউ তামিমকে ডাকতে যায়নি তার রুমে। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি। চলুন পরিচয় পর্বটা সেরে ফেলি। আমাদের আজকের গল্পের নায়ক মিস্টার তামিম। যেমনই ইনোসেন্ট তেমনই ভয়ানক ও রাগী একটা মানুষ। যেমন কথার এদিক ওদিক হলে কথার চেয়ে হাতটাই বেশি চলে। পরিবার বলতে তেমন কেউ নেই। আছে মা বাবা, একটা বড় ভাই এবং একটা বোন। তার মানে তারা 3 ভাই বোন। পরিবারের সবচেয়ে ছোট ছেলে আমাদের গল্পের নায়ক তামিম। তামিমের মা গৃহিণী, বাবা কোটিপতি বিজনেসম্যান। ARSB কোম্পানি বর্তমানে এমডি মিস্টার তামিম, যার আন্ডারে বর্তমানে পুরো কোম্পানিটা চলে।
এ এ আর আসবি এ কোম্পানিটা পৃথিবীর পঞ্চমতম পদের অবস্থান করছে। সারা বিশ্বের মার্কেটিং অ্যাভেলেবেল ছড়িয়ে গেছে। তামিমের আরেকটা পরিচয় আছে, তবে হ্যাঁ, পরিচয়টা এখন বললাম না, কারণ এটা সিক্রেট। অতঃপর দেখতে দেখতে তামিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, তামিমের বড় ভাই কিন্তু বিয়ে করেছে, এই কয়েক মাস হবে হয়তো। দেখতে দেখতে গাড়ি বেয়ে হায়ারের রাস্তা ছেড়ে চলে আসে এক মন মাতানো কর রঙিন দুনিয়ায়। গাড়িটি এসে ব্রেক মারে শুনশান নিস্তব্ধতার রূপে পরিপূর্ণ একটা রাজপ্রাসাদের সামনে। পুরো রাস্তা জুড়ে প্রায় কয়েক শতাংশ জমি হবে, বিশাল একটা রাজপ্রাসাদ। তারপর তামিম গাড়ির জানালা খুলে গাড়ি থেকে নেমে সোজা চলে যায় রাজপ্রাসাদের ঘরের দরজার সামনে। তারপর পকেট থেকে একটা কার্ড বের করে দরজার এক সাইডে প্রবেশ করাতে দরজাটা নিজে থেকেই খুলে যায়। তামিমও ভিতরে প্রবেশ করে, আবারও নিজেও বাইরে থেকে দরজাটা বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর কয়েক পা বাড়াতেই পকেট থেকে আবারও একটা কার্ড বের করে এবং সেই কার্ডটিও একটি দরজা ইউজ করে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের এক সাইডের ফ্লোর দুই ভাগ হয়ে ফ্লোরের ভেতর থেকে বের হয়ে আসে একটি লিফট এবং তামিম লিফটের কাছে গিয়ে লিফটের সাইডে থাকা টাইম মেশিনে হাত দিয়ে টাইপ করে 05 ফ্লোর লিফট অ্যান্ড ডাউন। সাথে সাথে লিফটটি মাটির নিচে 5তলা ভবনে গিয়ে পৌঁছায়। তামিম পকেট থেকে একটি হলদে রঙের কার্ড বের করে লিফটে ছোঁয়, সাথে সাথে লিফটের দরজা খুলে যায়। নেট থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় একটা রুমে। রুমটা কালো অন্ধকারে ছেয়ে গেছে, মাকড়সার জাল দিয়ে ভরে গেছে, ধুলাবাড়ি ওড়াচ্ছে। রুমের দরজার সামনে এসে দাঁড়ায় সেই ছেলেটি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, তামিম হলো সেই ছেলেটি, অজানা আগন্তুক। দরজার বাইরে কারো উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়, আর তামিমকে দেখে সেই অজানা আগন্তুকটি বলে ওঠে, ভাই আসসালামু আলাইকুম, আপনি চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। চলে এলাম 30 ডিগ্রি দিতে। সব কিছু রেডি আছে তো? ভাই সব কিছু একদম পারফেক্ট করে রেডি করে রেখেছি আপনার জন্য। ওকে, ঠিক আছে, চলো তাহলে ভেতরে। এই বলে তারা দুজনেই চলে গেল রুমের ভেতরে। রুমের ভেতর গিয়ে দেখতে পায় চেয়ারের সাথে কোনো এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে, চোখের রুমাল বাঁধা, পায়ের রশির, হাতে রশি, মুখে টেপ মারা, শুধু নিঃশ্বাসটুকুই নিতে পারছে, তাছাড়া আর কোনো কিছুই সে করতে পারছে না। তারপর তামিম সেই ছেলেটির সামনে গিয়ে দাঁড়ায়। অন্য দিক থেকে ডিলার নামে সেই ছেলেটি একটি চেয়ার এনে দেয় তামিমকে। তারপর তামিম নামের সেই ভয়ানক ছেলেটি বলে ওঠে, এই শোন, ওর চোখ, হাত, পা এবং কি মুখে মাস্কটা খুলে দেয়। তোরা তো জানিস আমি বন্ধু পাখিদের একদম সহ্য করতে পারি না, আর আমি শুধুমাত্র খেলায় ভাব জমাই স্বাধীন পাখিদের সাথে। ওকে ভাই, ঠিক আছে, তার আগে ওর চোখের সামনে থেকে AK-47 বন্দুকটা সরিয়ে নেই। এই বলে ডিলার নামের সেই ছেলেটি AK-47 বন্দুকটি সরিয়ে নেয়। অতঃপর কিছু সময়ের মধ্যে সেই গুন্ডাটির হাত, পা এবং মুখের বাঁধন খুলে দেয়। তারপর তামিম তার প্যান্টের বেল্ট খুলে একের পর এক আঘাত করতে থাকে সেই গুন্ডাটার উপর। গুন্ডাটা ব্যথা শুধু উফ আহ করছে, এমনভাবে তার শরীরে আঘাত করছে যা এখন তার সাথে জানোয়ারদের কেউ হার মানাবে। এতটাই হিংস্র হয়ে উঠেছে তামিম, পুরো পাগল হয়ে গেছে। তারপরও আঘাত করতে থাকে, একের পর এক শরীর ফেটে চামড়া বেয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। তামিম আর কোনো কিছু না ভেবে মারা বন্ধ করে দেয়। তারপর ধপ করে তার সামনে থাকা চেয়ারের ওপর বসে পড়ে। এটা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা ডিলার বলে ওঠে, বস আপনি থেমে গেলেন কেন? আপনার কোনো কি কিছু হয়েছে? তামিম এবার একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে সেই গুন্ডাটার দিকে তাকায়। তামিম এবার ঠোঁটের নিচে এক চিলতে হাসি ফুটিয়ে ডিলারের উদ্দেশ্যে বলে ওঠে, রুমের শেষ কর্নারে ফুটন্ত পানি, অ্যাসিডের ডাম আছে, সেগুলো নিয়ে আয় এখানে। ছেলেটি এবার ভয়ে ভয়ে তার পুরো শরীর কাঁপতে শুরু করে। ভয় যেন তার পুরো শরীর একেবারে ঘেমে একাকার। আগে তো শুধু শরীর ফেটে রক্ত গড়িয়ে পড়েছিল চামড়া ভেদ করে, এখন তার সাথে যোগদান করেছে ভয়ার্থক তার ঘাম। ভয়ে ছেলেটি কোনো কিছু বলতে পারছে না, কেননা তাকে এতটা মারা হয়েছে যে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ভয়ে জড়সড় হয়ে আছে। ছেলেটির এরকম অবস্থা দেখে এবার তামিমের পাশে দাঁড়িয়ে থাকা সেই সিক্রেট এজেন্ট মাফিয়া ডিলার বলে ওঠে, ওকে ভাই, আমি এখনই নিয়ে আসছি, 2 মিনিট অপেক্ষা করেন। সাথে কি মরিচের গুঁড়ো আর লবণ নিয়ে আসবো? ডিলারের মুখে এরকম কথা শুনে ছেলেটি যে এবার কেঁদে ফেলবে। বাধা অবস্থায় থাকা গুন্ডা ছেলেটি বলতে গিয়েও কোনো কিছু বলতে পারছে না।
ডিলারের মুখে এরকম কথা শুনে এবার তামিম একটা হাসি দিয়ে বলে ওঠে, আরে পাগলা না, এমনিতেই যা টর্চার করছি না, তাতে তো তার শরীরের অবস্থা একেবারে যাতা। তার উপর তুই আবার তাকে মরিচ ও লবণ দিতে বলছিস? অত কিছু লাগবে না তো, শুধু অ্যাসিড অফ ফুটন্ত পানি নিয়ে আয়। তামিমের মুখে এমন কথা শুনে ডিলার একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় ফুটন্ত অ্যাসিডের ড্রাম এবং পানি আনতে। তারপর তামিমের থেকে একটা দামি ব্র্যান্ডের ব্ল্যাক সিগারেট বের করে সেটা জ্বালিয়ে মুখে নেয়, টানতে থাকে একের পর এক। অন্যদিকে সেই গুন্ডাটাকে এত মারার কারণে মুখ দিয়ে তার লালার সাথে রক্ত পড়তে থাকে। এভাবে বেশ কয়েকটা সিগারেট শেষ করে ফেলে তামিম। তামিম নিজের কষ্টগুলো দমানোর জন্য তার কিছুক্ষণ পরে চলে আসে ডিলার তার কিছু লোকজন নিয়ে। সেই পানি ও অ্যাসিডের রামগুলো এনে রাখে সেই গুন্ডাটির সামনে, কিন্তু গুন্ডাটির এতই অবস্থা খারাপ যে সে চোখ মেলে তাকাতেও পারছে না যে তার সামনে কি রাখা হয়েছে। শুধু তাদের কথাগুলোই তার কানের সামনে ভেসে আসে, তাও আবার সেই স্পষ্ট বোঝা যাচ্ছে না। অতঃপর অ্যাসিডের ড্রামগুলো রাখার পরে সেই ডিলার নামের ছেলেটি তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, কেননা তামিম তখন চোখ বন্ধ করে তার অতীত নিয়ে ভাবছিল। হ্যাঁ, সাথেই থাকুন, অবশ্যই আমাদের আজকের গল্পের নায়কের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আপনাদের তার জীবন কাহিনী শোনাবো। কি এমন ঘটেছিল যে সে একজন কোটিপতি বিজনেসম্যানের ছেলে হয়েও একজন গ্যাংস্টার, এবং বিলিয়ন মিলিয়ন টাকা থাকতেও সে একজন এত বড় ওয়ার্ল্ড এর গ্যাংস্টার, দ্য মাফিয়া, যাকে বলে নষ্ট গলির ছেলেটি যখন কিং অব দ্য মাফিয়া কিং। তামিমকে এভাবে চিন্তিত দেখে ডিলার বেশ ঘাবড়ে যায়, তাই মৃদু কণ্ঠে ডিলার তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, বস, আপনার কি হয়েছে? এই যে আপনার সামনে সব হাজির করা হয়েছে। আর ইউ ওকে বস? তামিম মাথা নিচের দিকে দিয়ে বেশ চিন্তিত ভাব মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কপালে চিন্তার কারণে বেশ কপালটিতে কুচু কুচু ভাঁজ ধরেছে। ডিলারের এরকম কথা শুনে তামিম এবার ঘাবড়ে গিয়ে মাথা উঁচু করে তাকিয়ে দেখেন তার সামনে সব কিছুই এনে হাজির করেছে। তাই এবার সব চিন্তা ও অতীত ঝেড়ে ফেলে তামিম এবার আরেকটা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে ডিলারের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ শিওর, আই এম ফাইন। ওর হাতটা ভালো করে চেপে ধর, যেন ছটফট না করতে পারে। তামিমের মুখে একথা শুনে ডিলার শুধু দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন বেশ ছেলেপেলে ঘাবড়ে যায়, কেননা তারা জানে এ কতটা ভয়ঙ্কর হলে এই কথা বলে। কেননা তামিম যতবারে এই একটাই কথা বলেছে ততবারেই কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। তাহলে কি এবারও কোনো কিছু করতে চলেছে সে? তাই কেউ ভয়ে পা এগিয়ে নিয়ে যাচ্ছে না এই গুন্ডাটিকে ধরার জন্য। কারো সাহস হচ্ছে না তামিমের সামনে গিয়ে সে গুন্ডাটার হাত পা চেপে ধরার। এটা দেখে তামিম আবারও একটা রহস্যময় মুস্কি এক চিলতে ঠোঁটের নিচে হাসি দিয়ে বলে ওঠে, কিরে, তোদের না আমার কাছে আসতে বললাম? ওকে থাক, তোদের আশা লাগবে না, আমি বাকিটা পড়ে নিচ্ছি। এই বলে তামিম তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হঠাৎ করেই সেই গুন্ডাটার একটা হাতের মধ্যে ডুবিয়ে দেয়। সাথে সাথে গুন্ডাটির হাতটা অ্যাসিডে পুড়ে পুরো ঝলসে যায়, মাংসগুলো গলে পড়ে যায়। শুধু এখন হাতটার মধ্যে শুধু হাড়গুলোই আছে, তাছাড়া হাতটার কোনোই সব মাংস গলে পড়ে গেছে অ্যাসিডের মধ্যে। এমনটা অবস্থায় দেখে সবাই সেখানে থাকা আতঙ্কে পড়ে যায়। ছেলেটি এত মার ও অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যায়। তার সাথে কি হচ্ছে না হচ্ছে তার কোনো কিছুই বুঝে আসছে না। অঝরে শুধু চোখ দিয়ে পানি বয়ে পড়েছে। ছেলেটির এরকম অবস্থা দেখে সেখানে উপস্থিত থাকা তামিমের লোকেরা পর্যন্ত কাঁদো কাঁদো মুখের ভাব করে ফেলেছে। তবুও যেন তামিমের একটু দয়ামায়া হচ্ছে না। তামিম এবার ছেলেটির এরকম করুণ অবস্থা দেখে তার দলের ডান হাত ডিলারের উদ্দেশ্যে বলে ওঠে, ডিলার ছেলেটাকে পাঠিয়ে দিবি তার নিজ গন্তব্যে। আর হ্যাঁ, অবশ্যই মনে করিয়ে দিবি নেক্সট টাইম যেন এরকম ভুল আর না করে। এবার তো শুধু তার হাতটা খেয়েছি, পরের বার পুরো বডিটাকে শিয়াল কুকুরের দ্বারা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবো তাকে। আর হ্যাঁ, তার বসকেও সাবধান করে দিবি। তামিমের এরকম ভয়ার্থক কণ্ঠের কথা বলা দেখে ডিলার ও বাকি সাঙ্গপাঙ্গরা ঘাবড়ে যায়। ডিলার এবার ভয়ে ভয়ে বলে ওঠে, ওকে বস, ঠিক আছে, আমরা আমাদের কাজটা করে নিব। এখন তাহলে আমরা ছেলেটাকে নিয়ে আসি বস। ওকে ঠিক আছে। এই বলে ডিলার ও তামিমের কিছু ছেলে পেলে সেই গুন্ডাটাকে নিয়ে চলে যায় অন্য কোনো এক গন্তব্যের। এদিকে তামিমও একটা দামি ব্র্যান্ডের ট্রাক সিগারেট মুখে নিয়ে
নিকোটিনের ধোঁয়াগুলো সাথে থাকে আকাশের বাতাসের সাথে মিশিয়ে দিতে থাকে। তারপর সেই অন্ধকার আর রাজবাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর ব্ল্যাক কালারের কালো রঙের মার্সিডিজ কারে বসে ব্যাক করে তার নিজ বাড়ির উদ্দেশ্যে। সেই কালো অন্ধকার রাত 12টা বেজে গেছে। ওভারব্রিজ পেরিয়ে হাইওয়ে রাস্তা ধরে গাড়ি নিয়ে চলে আসে তার নিজ বাড়িতে। গাড়িতে বসে থাকতে আবারও কয়েক প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে নিমিষে। বর্তমানে যেন তার সিগারেটই জীবনটা বাঁচিয়ে রেখেছে। এই সিগারেটটা না থাকলে মনে হয় সে এতদিনে শেষ হয়ে যেত। বর্তমানে তার আপন বলতে এই সিগারেটটাই আছে, তাই সে যখন যেখানে যায় তার নিজ সঙ্গী হিসেবে এটাকে ব্যবহার করে। বাড়িতে এসে গাড়ি পার্কিং করে এক সাইডে, তারপর গুটি গুটি পায়ে বাড়ির দরজার সামনে এসে কলিং বেল বাজাতে মিসেস মর্জিনা বেগম দরজা খুলে দেয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মিসেস মর্জিনা বেগম এবং মিসেস লিমা চৌধুরী এখনও জেগে আছে তামিমের অপেক্ষায়। ও হ্যাঁ, আপনাদের আগে বলেছিলাম মিসেস মর্জিনা বেগম হচ্ছে তামিমের আম্মু আর মিসেস লিমা চৌধুরী হচ্ছে তার বড় ভাইয়ের বউ। কেননা মর্জিনা বেগম জানে তার ছেলে কীরকম, এতটুকুতেই খেপে যায়। যখন মনটা ভালো থাকে তখন যেন তার মতো সরল সাদা ইনোসেন্ট ছেলে খুঁজে পাওয়া যাবে না এই শহরে। দরজা খুলে দেওয়ার পরে তামিম যখন গুটি গুটি পায়ে মাথা নিচু করে ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ভেদ করে তার নিজের রুমে যাবে, ঠিক তখনই ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মিসেস মর্জিনা বেগম ঝাড়ি দিয়ে বলে ওঠে, তামিম দাঁড়া, যেখানে দাঁড়িয়েছিস সেখানেই দাঁড়িয়ে যা, আর এক পাও বাড়াবি না। তামিম তার মায়ের মুখে এরকম ঝাড়ি দেওয়ার কথা শুনে সিঁড়ির ওখানেই থমকে দাঁড়ায়। সামনে যাওয়ার আর সাহস পাচ্ছে না, কেননা তার মাকে দেখে বোঝা যাচ্ছে আজকে বেশ রেগে আছে। এবার মর্জিনা বেগম গুটি গুটি পায়ে এগিয়ে যায় সোফার কাছে, ধপ করে সোফার মধ্যে বসে পড়ে, ফ্লোরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর হালকা মাথাটা উঁচু করে সিঁড়ির দিকে তাকিয়ে তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, এখন সিঁড়ির মধ্যেই দাঁড়িয়ে থাকবি নাকি এখানেও আসবি? তোর জ্বালায় আমি আর পারছি না। তুই নিজেও শান্তিতে থাকবি না, আর আমাদেরকেও শান্তিতে থাকতে দিবি না। তামিম তার মায়ের মুখে এরকম ঝাড়ি দেওয়ার কথা শুনে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসে দাঁড়ায় তার মায়ের সামনে। সেখানে উপস্থিত আছে তার বড় ভাবি মিসেস লিমা চৌধুরী। এবার তামিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এভাবে কিছু মুহূর্ত সবার মাঝে নীরবতা দিয়ে কেটে যায়, কেউ কোনো কিছু বলছে না। এবার সব নীরবতা ভেঙে মিসেস মর্জিনা বেগম করুণ সুরে বলে ওঠে, বাবা, এখানে আমার পাশে এসে বস, তোর কষ্ট যে আমার সহ্য হয় না। এই কথা বলে মিসেস মর্জিনা বেগম কেঁদে ফেলে। তার মায়ের এরকম কান্না দেখে আবার তামিম বলে ওঠে, না দেখো, আমার এক কথা বারবার ভালো লাগে না। তোমরা যেটা বলছো সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। তামিমের মুখে এরকম কথা শুনে মিসেস মর্জিনা বেগম বলে ওঠে, কেন তুই পারবি না? সবাই যদি পারে তাহলে তুই কেন পারবি না? তোকেও পারতে হবে ঠিক সবার মতো। তামিম তার মায়ের মুখে এরকম কথা শুনে সেখানেই চোখ মেরে থাকে। তামিমের এরকম চোখ মারা থাকা দেখে মিসেস লিমা চৌধুরী তার বড় ভাবি বলে ওঠে, কেন ভাই, কেন পারবে না? মা তো একদম ঠিক বলেছেন। কত মানুষের কত সমস্যা থাকে, তবুও তারা সেই সমস্যাকে সমাধান ও অপেক্ষা করে তারা নিজেদের জীবনটাকে আবার নতুন করে সাজিয়েছে, নতুন রঙে রাঙিয়েছে তাদের নিজেদের জীবনটাকে। সেই পুরনো একটা অতীত নিয়ে থাকলে কি জীবন চলে? তামিম তবুও কোনো কিছু বলছে না। তার ভাবিও মায়ের কথাগুলো যেন তার কানেই প্রবেশ করছে না। আমাদের গ্রামের ভাষায় যা বলে, এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, ঠিক তেমন হয়েছে তামিমের কাণ্ড। তামিমকে এখনো ওভাবে চুপ থাকতে দেখে মিসেস মর্জিনা বেগম রাগান্বিত চোখে তামিমের দিকে তাকিয়ে বলে ওঠেন, তোর জন্য তোর বাবার কাছে আর কত কথা শুনবো? শহরের টপ মাস্তান হয়েছিস তুই, যা হয়েছে সেটা ভুলে যা। তুই তো তিথিকে কথা দিয়েছিলি যে তুই আর কোনো দিন মারপিট করবি না, তাহলে কেন তুই মারপিট করিস? তুই কি তিথিকে ভালোবাসতি না? তার দেওয়া কথা কি তুই রাখতে পারবি না? তামিম এবার মিসেস মর্জিনা বেগমের কথা শুনে উচ্চস্বরে হাসতে হাসতে সোফায় একটা লাথি মেরে বলে ওঠে, মা হাসালে, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সেই মানুষটি তো আর নেই। আমি তাকে কথা দিয়েছিলাম আর মারপিট করব না, কিন্তু তাকে আমি এটা কথা দেইনি যে তার সাথে যেটা অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেব না। ছেলের এরকম পাগলামো দেখে মিসেস মর্জিনা বেগম আবারও করুণ সুরে বলে ওঠে,
হ্যাঁ, তুই তো সেই জন্যই শহরের টপ মাস্তান হয়েছিস সন্ত্রাসী। অনেক হয়েছে, এখন আমি যেটা বলবো সেটাই করবি। আমার পছন্দ করা মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। এবার তামিম আর কোনো কথা বলে না। সেখানে মাথা নিচু করে ড্রয়িং রুমে পদত্যাগ করে সিঁড়ির উপরে দোতলা তার নিজ রুমে চলে যায়। ছেলের এরকম কর্মকাণ্ডে মিসেস মর্জিনা বেগম এবং মিসেস লিমা চৌধুরী বেশ অবাক হয়েছে, আর কোনো কিছু বলে না। এদিকে তামিম নিজের রুমে চলে আসে। অন্যদিকে মিসেস লিমা চৌধুরী তার শাশুড়ি মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে তার নিজের রুমে পাঠিয়ে দেয় এবং মিসেস লিমা চৌধুরী তার নিজের রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে দিন হয়। পরের দিন সকালে সপরিবারে মিলে ব্রেকফাস্ট করছে ডাইনিং টেবিলে। সেখানে উপস্থিত আছে তামিমের বড় ভাই, বাবা, মা এবং তার বড় ভাবি ও তার বোন। কেউ কোনো কথা বলছে না, যে যার মতো চুপচাপ খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে যে যার মতো করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে তামিম বেরিয়ে পড়ে তার নিজ গাড়ি নিয়ে কোনো এক অজানা গন্তব্যে। হাইওয়ে পেরিয়ে কোলাহল প্রকৃত মানুষের সমাগম এলাকাটাকে পেরিয়ে চলে আসে জঙ্গলের পথ ধরে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সে নিজেও জানে না। শুধু সে একটাই জানে, তার হাতে থাকা ছবির মানুষটাকে খুঁজে বের করতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। গাড়ি চলছে তার আপন মনে, সময়টাও যাচ্ছে তার নিজ সময়ে। এভাবে কিছুটা পথ পেরিয়ে জঙ্গলের মাঝপথ ধরে চলে আসে রাস্তার মাঝখানে। ঠিক তখনই তার পকেটে থাকা স্মার্টফোনটি বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পায় তার ডান হাত ডিলার ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ফোন ও পাশ থেকে ডিলার বলে ওঠে, হ্যালো বস, আপনি বর্তমানে কোথায়? আপনি যে ছবির মানুষটাকে দেখিয়েছিলেন সে বর্তমানে সিলেট শহরে আছে। সেখানে আমাদের লোকেরা তাকে দেখেছে। এখন করণীয় কি, তাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো, নাকি আপনি নিজেই যাবেন স্বয়ং তার সামনে আজরাইল রূপে? ডিলার এমন কথা শুনে ফুল স্পিডে গাড়িটিকে ব্রেক কষে। হঠাৎ করে এত স্পিডে গাড়িটাকে ব্রেক করার কারণে প্রায় সেই স্থান থেকে 10 থেকে 15 গজ স্লিপ কেটে যায়, আর সেখানে গিয়ে গাড়িটি থামে। ছবির ওপাশে থাকা ব্যক্তিটি সিলেট শহরে আছে কথাটি শুনে খুশিতে যেন আত্মহারা হয়ে যায় তামিম যেন আকাশ থেকে মাটিতে চাঁদ পেয়েছে, এরকম আজকে তার খুশি খুশি লাগছে। তামিম এতটাই খুশি হয়েছে যে তাড়াহুড়ো করে বলে ওঠে, ডিলার, তুই সত্য বলছিস? এখনো সেই শালা নিমক হারামের বাচ্চাগুলো বেঁচে আছে? তামিমের এরকম পাগলামো কথা শুনে ফোনের ওপাশে থাকা তার ডান হাত ডিলার বলে ওঠে, জি বস, আমি সত্যি বলছি। আমাকে ফোন করে এখনই বলল আমাদের সিলেটে থাকা একটি ছেলে, এই যে ছবিতে থাকা সেই ছেলেটি সিলেট শহরে রাজত্ব করছে, সব রকমের অবৈধ ব্যবসা করছে বিভিন্ন কালো বাজারি ব্যবসা, সাথে নারী পাচার, শিশু পাচার, নারী ধর্ষণ আর বেশ রকমের ক্রাইম করছে। কিন্তু পুলিশ বা আইন প্রশাসন, রাজনীতিবিদরা কোনো কিছুই করতে পারছে না। কেননা আপনার হাতে থাকা ছবিটি সেই লোকটি অনেক দুরন্ত চালাক প্রকৃতির একটি ব্যক্তি। সে আগে থেকেই সবাইকে টাকা দিয়ে কিনে তার পকেটে। তামিম তার ডান হাত ডিলারের মুখে তামিমের হাতে থাকা ছবিটির লোকের এতগুলো ক্রাইমের কথা শুনে গাড়িতে বসে থাকা তামিম বলে ওঠে, ওকে, ঠিক আছে, তুমি সব কিছু ব্যবস্থা করো। আমি আজকেই সিলেট শহরে যাব এবং আমাদের যতগুলো ছেলেপেলে আছে সবাইকে প্রস্তুত হতে বলো। আর আমার জন্য এই মুহূর্তে একটা হেলিকপ্টার পাঠাও। ওকে ঠিক আছে বস, আমি সব কিছু ব্যবস্থা করছি। আর আপনার জন্য একটা জ্যাক হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে সরাসরি সিলেটে যেতে পারবেন। এবং আমিও আমাদের দলবল নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে। এই বলে তামিম সেখান থেকে দ্রুত গাড়ি ব্যাক করে ফুল স্পিডে হাইওয়ে পেরিয়ে সেই জঙ্গল পেরিয়ে চলে আসে তাদের নিজ গন্তব্যের রহস্যময় সেই মায়াবী জায়গাতে। তামিম আসতেই দেখে সেখানে আগে থেকে একটি হেলিকপ্টার এসে হাজির রয়েছে। তাই সে তার কোনো কিছু দেরি না করে সরাসরি সে হেলিকপ্টারে উঠে পড়ে এবং পাইলটকে বলে যেন হেলিকপ্টার দ্রুত সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তামিম ও হেলিকপ্টারে চেপে বসায় কয়েক মিনিটের মধ্যেই পাইলট হেলিকপ্টার উড়াল দেয়। হেলিকপ্টার যাচ্ছে তার নিজ গতিতে। অন্যদিকে ডিলার ও তার দলবল নিয়ে বেরিয়ে পড়েছে সিলেটের উদ্দেশ্যে। প্রায় বেশ কয়েকটা হেলিকপ্টার উড়ছে আজ আকাশে। জানি না কি হতে চলেছে ওই সিলেট শহরে। হেলিকপ্টারে বসে থেকে পকেট থেকে একটি ছবি বের করে।
ছবিটিকে দেখে তার চোখ থেকে আপনা আপনি চোখের জল বেরিয়ে পড়ে আর ডুব দেয় সেই মন মাতুনি কর কালো এক অতীতের দুনিয়াতে। আচ্ছা চলুন তাহলে আপনাদেরকেও শুনিয়ে আসি কি এমন ঘটেছিল তার অতীতে। তামিমের ও তামিমের পরিবার তো পরিচয় আগেই দিয়েছি, শর্টকাটে তার অতীতটাকে ঘুরিয়ে নিয়ে আসি। তামিমের আজকে প্রথম ভার্সিটির লাইফ, তাই বেশ দামি পোশাক আশাক ব্র্যান্ডেড সব জিনিসপত্র ও সামগ্রী নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেও পৌঁছে যায় ভার্সিটিতে। ভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই ধাক্কা খায় একটি মেয়ের সাথে। মেয়েটি উপরের, তামিম নিচে। দুজনের চোখাচোখি হয়, একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মেয়েটি তামিমকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অতঃপর দুজনে মাটি থেকে উঠে দাঁড়ায়। তামিম মাঠে থেকে উঠার সাথে সাথে শার্টের কলার ধরে বলে ওঠে, এই তুই কি অন্ধ নাকি রে? চোখে দেখোস না জলজান্ত একটা মানুষের উপরে এসে পড়ে গেলি? এই তো বুঝি আমার কোমরটা তুই ভাঙলি। তামিম মেয়েটির এরকম ঝাড়ি খেয়ে মাথা নিচু করে ফেলে। কি বলবে কোনো কিছু ভেবে পায় না, কারণ সে আগে কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়েনি। তবুও মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলে ওঠে, সরি আপু, আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এবার সেই মেয়েটি তামিমের কলারটা আরো জোরে চেপে ধরে সামনে একটু টেনে নেয়। মেয়েটির মুখটি তামিমের মুখের কাছে নিয়ে গিয়ে দুই ঠোঁটের মধ্যে একটি খাঁটি প্রবেশ করালে যতটুকু ফাঁকা থাকে ঠিক ততটা ফাঁকা রেখে মেয়েটি হাসতে হাসতে বলে ওঠে, তোর মতো বলো দেখিনি। আমি এতদিন শুনেছি কালা থাকে, বয়রা থাকে, বুবা থাকে, কিন্তু চোখ থাকতেও যে দিনের বেলা কানাও আছে। তোকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। শোন, তোকে এবারের মতো আমি ছেড়ে দিলাম, নেক্সট টাইম আর ভুল করবি না। মেয়েটির মুখে একথা শুনে তামিমের যেন প্রাণটা ফিরে এলো। তাই তামিম এবার বলে ওঠে, ওকে আপু, ঠিক আছে, এরকম ভুল আর হবে না। ক্ষমা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা বলে তামিম সেখান থেকে চলে আসে গুটি গুটি পায়ে তার নিজের ক্লাসরুমে। ক্লাসটা খুঁজে পেতে তো তার আরো অনেক সময় লেগেছে। ও হ্যাঁ, এই মেয়েটিকে তার পরিচয় দিতে ভুলে গেছি। চলুন পরিচয় পর্বটা সেরে ফেলি। ধাক্কা খাওয়া মেয়েটির নাম হচ্ছে তিথি। তিথি এবার অনার্স প্রথম বর্ষে পড়ে আর তামিম অনার্স দ্বিতীয় বর্ষে। তামিম এখানে নতুন আর তিথি অনেকদিন ধরেই পড়ছে, তাই সে তামিমকে বোকা বানিয়েছে। তিথি দেখতে বেশ সুন্দরী, হলিউডের নায়িকা বলি বা বলিউডের নায়িকা বলি, সবাইকে হার মানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে আমাদের নায়িকা তিথি। তিথির বাবা একজন কমিশনার, পুলিশ ইন্সপেক্টর, পুলিশ কমিশনার পদে বর্তমান চাকরিতে আছে। মা গৃহিণী। অন্য কোনো ছেলে হলে তিথি কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিত, কিন্তু তামিমকে তিথি মারল না, কেননা তিথির বেশ মনে ধরেছে তামিমকে, তাই তামিমকে না মেরে ঝাড়ি দিয়ে ছেড়ে দেয়। এভাবে দেখতে দেখতে তামিমের আজকে প্রথম দিনটি কেটে যায়। পরের দিন আবারও ভার্সিটির উদ্দেশ্যে তো পায়ে হেঁটে তামিম ভার্সিটির মধ্যে প্রবেশ করে। গুটি গুটি পায়ে যখন তার ক্লাসরুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে, ওই যে হিরো, এইদিকে আয়। দেখি তো সেদিন ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছিলাম বলে আজকে যে পালিয়ে যাবি সেটা তো হবে না। তামিম পেছনে কারো কথা শুনে পেছনে ঘুরে দেখতে পায় প্রথম দিনের যে মেয়েটির সাথে ধাক্কা খেয়েছিল সে মেয়েটি দাঁড়িয়ে আছে তার পেছনে। তাই এবার তামিম মাথা ঘুরিয়ে আমতা আমতা করে বলে ওঠে, আরে আপু, তুমি কেমন আছো? আর সেদিনের জন্য তো আমি ক্ষমা চেয়েছি, তাই না? এখন আমি যাই আপু। তামিমের কথা শুনে তিথি নামের সেই মেয়েটি বলে ওঠে, চান্দু, সেটা হচ্ছে না। তোকে আজকে ছাড়ছি না। তোকে যেটাই করতে বলবো সেটাই করবি, না হলে সেই ঘটনার জন্য তোকে পুরো কলেজ ক্যাম্পাস নাকানি চোবানি খাইয়ে ছাড়বো। আপু, কি করতে হবে বলো, তবুও প্লিজ আমাকে ক্ষমা করো। কলেজে আসার সময় ওই যে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি আইসক্রিমওয়ালা, তার কাছ থেকে প্রতিদিন 2টা করে আইসক্রিম এনে দিবে আমাকে, না হলে তো খবর করে ছাড়বো। তামিম মেয়েটির মুখে এরকম কথা শুনে একেবারে ব্যাককেলের মতো তাকিয়ে থাকে মেয়েটির দিকে। তামিম ভেবেছিল কি, আর মেয়েটা বললটা কি? তামিম মেয়েটির মুখে এই কথা শুনে দ্রুত হাসি মুখে বলে ওঠে, ওকে আপু, ঠিক আছে, আমি প্রতিদিন এনে দেব এবং এখনই এনে দিচ্ছি। এই বলে তামিম দৌড়ে যায় আইসক্রিম আনতে। সেখান থেকে 2টি আইসক্রিম এনে দেয় তিথির হাতে। তিথি আইসক্রিম পেয়ে বেশ খুশি। অতঃপর সে আইসক্রিম কি এতটাই খুশি হয়েছে যে হঠাৎ করে তামিমকে জড়িয়ে ধরে আর খুশির বশবতী ঠেলায় ঠুস করে তামিমের গালে একটা ছোট্ট করে কিস করে দেয়। তামিম সহ সেখানে উপস্থিত থাকা আরো বেশ কিছু ছেলে মেয়ে তিথির এরকম কাণ্ডে বেশ অবাক হয়েছে। অন্যদিকে তিথি ও তামিমের এরকম কর্মকাণ্ড বসে বসে দেখছে একটি ছেলে। ও হ্যাঁ, সরি, একটি ছেলে নয়, বরং আরো বেশ কিছু ছেলে।
তামিম জোর করে তিথিকে তার থেকে সরিয়ে দিয়ে বলে ওঠে, আপু, তুমি তো তোমার আইসক্রিম পেয়ে গেছো, এখন তাহলে আমি আসি। এই বলে তামিম যখনই পেছন ঘুরে হাঁটা দেবে, ঠিক তখনই পেছন থেকে তিথি তামিমের একটি হাত ধরে বলে ওঠে, এই শোনো, তুমি আইসক্রিম খাবে না? নাও, তুমি আমার অর্ধেকটা খাও। তামিম তিথির মুখের কথা এবার শুনে যেন একেবারে হতবাক হয়ে যায়। হাঁটুগুলো কাঁপতে শুরু করে, বুকটা যেন উথাল পাতাল শুরু করে। কি করবে কোনো কিছু ভেবে পায় না। সে বা কি বা বলবে। তিথিকে এটা ভেবে তিথির মুখের কথা শুনে সরাসরি দৌড় মারে, আর কোনো দিকে না তাকিয়ে সোজা তার ক্লাসরুমে। তিথি তামিমের এরকম দৌড় দেখে মনে মনে হাসতে হাসতে বলে ওঠে, ছেলেটি পাগল নাকি। অন্যদিকে তামিম ক্লাসে গিয়ে ধপ করে বসে পড়ে একটি বেঞ্চের ওপরে, যেখানে গিয়ে মনে মনে ভাবতে থাকে, মেয়েটি পাগল হয়েছে নাকি, কি যাতা বলছে। এতগুলো মানুষের সামনে তার দেখাও আইসক্রিমটা কিনা তাকে খেতে বলছে। এসব ভাবছে তামিম। ঠিক তখনই পেছন থেকে আবারও কেউ একজন বলে ওঠে, হাই, আমি নীরব। আমরা সেম ইয়ার। আমাকে কি তোমার বন্ধু বানাবে? ও শিওর, আমি তামিম। অবশ্যই বন্ধু হতে পারি, তবে হ্যাঁ, বন্ধুত্বের মধ্যে তুমি বা আপনি কোনোটাই থাকবে না, শুধু অনলি তুই। তামিম এরকম ফ্রি মাইন্ডের কথা শুনে তার পাশে থাকা ছেলেটি বলে ওঠে হাসতে হাসতে, হ্যাঁ, ভাই, তুই একদম ঠিক বলেছিস। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, তুই ওই তিথি নামের মেয়েটিকে এত ভয় পাচ্ছিস কেন? আরে সে তো তোর থেকে জুনিয়র, তুই কি এটাও জানিস না? তামিম নীরবের মুখে এরকম কথা শুনে ব্যাককেলের মতো তাকিয়ে আছে নীরবের দিকে। একেবারে মুখটা হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরবের দিকে। তামিম এই কথা শুনে সে এখন মরে যায় অবস্থা। কিন্তু সে তো তাকে ভেবেছিল সিনিয়র। যেভাবে রেগে মেগে কথা বলছিল তাতে এটাই তো বোঝা যাচ্ছে যে তামিমের থেকে সে সিনিয়র। এভাবে সেই মেয়েটি তামিমকে ধোকা দেবে বুঝতেই পারেনি। তামিম তাই ব্যাককেলের মতো বলে ওঠে, মানে, আরে আমি তো জানতাম সে সিনিয়র, আর সে আমাকে তার জুনিয়র বানিয়ে এতদিন বোকা বানিয়েছে। কাল একবার পাই, আচ্ছা ধোলাই করব। আরে তুই ওকে কোনো কিছু করতে যাস না। সে আমাদের বর্তমান শহরে কমিশনারের মেয়ে, বুঝলি? তাই তাকে আমরা কম বেশি সবাই সম্মান করি। তো জুনিয়র হয়েছে তো কি হয়েছে, সে হয়তো তোকে পছন্দ করে, তাই তোর সাথে একটু ঠাট্টা করছে। তিথি তেমন কারোর সাথে মেলামেশা করে না। আর আমি সেদিন দেখেছি তুই ওকে ধাক্কা মারিসনি, বরং সে ইচ্ছা করে তোকে ধাক্কা মেরেছে। এর মধ্যে তো কোনো না কোনো কানেকশন আছে। তামিম তার বন্ধু নীরবের মুখে এরকম কথা শুনে আরো একবার বিশাল রকমের একটা টাসকি খায়, যাকে বলে ইলেকট্রিক্যাল ঝটকা। তামিম ও ডুব দেয় সে ধাক্কা খাওয়ার বিষয়ে, আর তার মনে পড়ে যায় সেদিন কি হয়েছিল। তাই সে বলে ওঠে, আই সি, এই ব্যাপার আমার এখন মনে পড়েছে। তুই একদম ঠিক বলেছিস বন্ধু। সেদিন আমি নয়, বরং সে ধাক্কা দিয়েছে। কারণ আমি যদি তাকে ধাক্কা দিতাম তাহলে আমি তার উপরে থাকতাম, কিন্তু আমি নিচে ছিলাম আর সে আমার উপরে ছিল। তার মানে এটাই বোঝায় যে সে আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরেছে, আর আমি নিচে ছিলাম, সে আমার উপরে ছিল। তামিমের মুখের কথা শুনে নীরব আবারও হাসতে হাসতে বলে ওঠে, আরে বন্ধু, শুধু কি তাই, সেদিন তো তোরা দুজনই একটা আকাম করেছিস। এই যে ভিডিওটা দেখ। এই বলে তামিমকে সে একটা ভিডিও দেখায়, আর ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেদিন ধাক্কা খাওয়ার সময় দুজন দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। আমরা গ্রামের ভাষায় বা শহরের ভাষায় যেটাকে বলি কিস। ওই যে একটা গান মনে পড়ে গেল, ওই যে কিস কিস কিস, আমি ঠোঁটে লাগিয়েছি লাল লিপস্টিক। ঠিক তেমন হয়েছে তিথি তামিমের বিষয়টা। এবার নীরব তামিমের এরকম অবস্থা দেখে বলে ওঠে, আর শোন, এই পোস্টটা আপলোড আজকে করেছে, তাও আবার তিথি নিজে। সো আমার মনে হয় তিথি তোকে পছন্দ করে। তুই চাইলে তিথির সাথে তুই কথা বলে দেখতে পারিস। তাই নাকি? অনেক ইন্টারেস্টিং তো ব্যাপারটা। সত্যি কমিশনারের মেয়ে একজন বিজনেসম্যানের ছেলের প্রেমে পড়েছে। ওকে, তুই যেহেতু বলছিস, কালকে বাজিয়ে দেখব সে সত্যি আমার প্রেমে পড়েছে কিনা। ওকে, ঠিক আছে ভাই। এভাবে কেটে যায় আরও দুদিন। এ দুদিনে তিথির সাথে অনেকবার দেখা হয়েছে এবং ভালো হয়েছে সাথে বন্ধুত্ব। এখন নীরব তামিম তিথি বেশ ভালো বন্ধু। এভাবে দেখতে দেখতে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে তাদের প্রেম শুরু হয়ে যায়। তিথি তামিমকে প্রপোজ করে, তামিমও অ্যাকসেপ্ট করে ফেলে। চলতে থাকে তাদের প্রেম পর্ব।
সাথে এখানে সেখানে যেখানে ওখানে গলিতে অলিতে বিভিন্ন জায়গায় তাদের আড্ডা। অন্যদিকে তামিম ও তিথির ভালোবাসার প্রেম পর্ব সহ্য হচ্ছে না, কেননা সেও তো তিথিকে ভালোবাসে। সে আর কেউ না, সূর্য। সূর্য তিথিকে খুবই ভালোবাসে, কিন্তু সূর্য একটা বোকা ছেলে, মারপিট খুনাখুনি এসব নিয়ে থাকতে ভালোবাসে। তাই তিথি সূর্যকে পছন্দ করে না, তাকে সবসময় এড়িয়ে চলতে ভালোবাসে। কিভাবে দেখতে দেখতে তাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চলে আসে। ও হ্যাঁ, এর মধ্যে তামিম তিথিকে নিয়ে তাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছে। আর ভাবি তার বড় ভাই এবং তার মা বাবার সাথে এবং বোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তিথির। তাদেরও বেশ পছন্দ হয়েছে তিথিকে, এবং এই তিথি তাদের ছোট্ট ছেলের বৌমা হিসেবে এ বাড়িতে দেখতে চায় তামিমের মা মিসেস মর্জিনা বেগম। এভাবেই দেখতে দেখতে তাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও শেষ হয়ে যায়। আজকে তিথি একাই কলেজে এসেছে, বাট তামিম আজকে কলেজে আসেনি, বিজনেসের কাজের জন্য একটু বাইরে গেছে। কলেজে আসতে তার বেশি দেরি হবে বলে জানিয়েছে তামিম তিথিকে। নীরব আর তিথি কলেজে এসেছে। তামিম কলেজে আসেনি বলে তিথি কলেজ থেকে যখনই বেরিয়ে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, ও তিথি দাঁড়াও, অনেক তো তামিমের সাথে ঘোরাঘুরি করলে, বেশ প্রেম জুটিয়েছিল দুজনের মিলে। তো তার সাথে তো অনেক প্রেম করলে, চলো এখন দুজন মিলে বিয়েটা করে ফেলি। সূর্যের কথা শুনে পিছনে ঘুরে দেখে সূর্য পেছনে দাঁড়িয়ে আছে, এবং তার এরকম বাজে প্রস্তাবে তিথি রেগে যায়। তাই তার সামনে এসে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় সূর্যের গালে। আর সূর্যকে মারার কারণে সূর্য রেগে যায়, সাথে তার বাজে বন্ধুরাও এসে সূর্যের পেছনে দাঁড়ায়। এবার সূর্য কোনো কথা ছাড়াই তিথির বুকের ওড়নাটা এক টানে নিয়ে নেয়, আর ওড়নাটা নিয়ে একে অপরে সরাসরি খেলতে থাকে। আর সূর্য বলে ওঠে, কি তিথি, আজকে তোমায় কে বাঁচাবে? তোর পেয়ারে তামিম তো আজ কলেজে আসেনি, তো এখন নিজেকে আমার থেকে কিভাবে রক্ষা করবে? এই বলে সূর্য তিথির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে। তিথি ভয় পেয়ে পেছনে পিছোতে থাকে, আর এসবের ভিডিও করে দূরে থাকা নীরব ভিডিও করে পাঠিয়ে দেয় তামিমের ফোনে। টুনটুন করে বেজে ওঠে, ফোন বের করে ওপেন করে দেখে একটা ভিডিওটা দেখে তার মাথা পুরো গরম হয়ে যায়। দ্রুত সেখান থেকে হেলিকপ্টার নিয়ে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় তামিম। হেলিকপ্টারটি সোজা ল্যান্ড করে ভার্সিটির ক্যাম্পাসের মধ্যখানে। হঠাৎ একটা হেলিকপ্টারে সবাই বেশ ঘাবড়ে যায়। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টার ভার্সিটিতে কেন? কে ফোন করেছে? কারা এই হেলিকপ্টারের ভিতরে আছে? হঠাৎ করে হেলিকপ্টারের দরজা ভেঙে উড়ন্ত অবস্থায় লাথি মারে সূর্যের বুকে। সূর্য লাথি খেয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। হঠাৎ করে হেলিকপ্টারের জানালা ভেঙে কেউ একজন সূর্যের বুকে লাথি মারায় অনেকটাই অবাক হয়েছে সবাই। কেউ কোনো কিছু বুঝতে না পারছে না কে এই ব্যক্তিটির মুখটি এখনও দেখা যাচ্ছে না। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির দিকে। হঠাৎ করে তার মাথা থেকে কালো রঙের হোয়াইট কোয়ার্টার টুপিটি মাথা থেকে ফেলে দেয়। সাথে সাথে তাকে দেখে সবাই চিনে ফেলে, এটি আর কেউ না, তামিম। তামিমকে এভাবে হিরোদের স্টাইলে দেখে সবাই অবাক হয়েছে। অন্যদিকে তিথি তামিমকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা গুঁজে দিয়ে কান্না শুরু করে দেয়। এদিকে তামিমও হালকা করে তিথিকে সরিয়ে দিয়ে সূর্যকে মাটি থেকে তুলে একের পর এক মারতে থাকে। সূর্যকে মারতে দেখে তার বাকি বকাটে বন্ধুরা এগিয়ে আসে তামিমকে মারতে। কিন্তু অন্যদিকে ঘটে যায় আরেকটি বিরাট ঘটনা। তামিমের বাবা ও তামিমের বড় ভাই কোথা থেকে যেন খবর পেয়ে যায় যে তামিমকে কলেজের মাঠে মারা হচ্ছে। তাই তারা একটা ব্রিটিশ আমলের জিপ নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে, এবং ভার্সিটির মাঠে প্রবেশ করে দেখে কয়েকশো ছেলেপেলে এগিয়ে যাচ্ছে তামিমের দিকে। তাই তামিমের বাবা ও বড় ভাই গাড়ির মধ্যে থাকা একটা লাঠি ছুঁড়ে মারে তামিমের দিকে। তামিম সেটাকে ক্যাচ করে নেয়। সাথে তামিমের বড় ভাই ও বাবা একের পর এক বোতল ছুঁড়ে মারতে থাকে তামিমের দিকে। তামিম সেই বোতলগুলোকে একের পর এক ধরে বাড়ি মারতে থাকে। তামিম বোতলগুলোকে আঘাত করার সাথে সাথে বোতলগুলো ফেটে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে ছিটকে ছিটকে গিয়ে যেতে থাকে গুন্ডাদের দিকে। হঠাৎ করে এতগুলো কাজ কোথা থেকে উড়ে যাচ্ছে তাদের দিকে, এটা ভেবে সেখান থেকে তারা জান নিয়ে পালাতে থাকে। আর সূর্য তো 3 বাপ ছেলের এরকম কর্মকাণ্ডে একেবারে থ মেরে আছে, মুখ মেলে দিয়ে হা করে তাকিয়ে আছে তাদের দিকে। এজন্য এখন এক সিনেমার শুটিং চলছে। ভার্সিটির মধ্যে কলেজের শিক্ষক শিক্ষিকারা সাথে বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এসে হাজির হয়েছে কলেজ ক্যাম্পাসের মাঠে। অতঃপর গাড়ি এসে ব্রেক মারে তামিমের সামনে। তারপর তামিম শুরু করে দেয় সূর্যকে মারপিট করা, আর তামিমের বড় ভাই ও বাপ মারা শুরু করে বাকি তার বন্ধুদের।
একের পর এক মারতে থাকে। তুলকালাম লেগে যায় কলেজের ক্যাম্পাসের মাঠে। এক কথায় যাকে বলে এলাহি কাণ্ড লেগে গেছে। তুলকালাম, সিডর, তুফান, ঝড়, সাইকো, যতগুলো আবহাওয়া রয়েছে সবগুলো একত্রিত হয়ে যেন তাদের উপর দিয়ে যাচ্ছে। মারতে মারতে প্রায় কয়েকশো ছেলেকে আধমরা করে ফেলে তামিমের বাবা ও ভাই। এদিকে তামিম সূর্যকে মারতে মারতে মুখ ভেঙে দিয়েছে, সাথে হাত পা। সূর্য এখন আধমরা হয়ে পড়ে আছে। সূর্যের এরকম অবস্থা দেখে তিথি গিয়ে তামিমকে আটকায়। অন্যদিকে তামিমের বাবা ও বড় ভাই বাকিদের মারা বন্ধ করে দেয়, সাথে ফোন করে হসপিটালে। প্রায় 10টা অ্যাম্বুলেন্স এসে হাজির হয়ে যায়। ভার্সিটির মাঠে এতগুলো অ্যাম্বুলেন্স দেখে আর বেশি অবাক হয়ে যায় ছাত্রছাত্রীরা, সাথে শিক্ষকবৃন্দ। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে আসে তামিমের ভাই ও বাবা। তার মধ্যে তিথির চোখে আটকে যায় তামিমের হাতের দিকে। হাত কেটে তামিমের রক্ত পড়ছে গড়গড়িয়ে। এটা দেখে তিথি একটা ওড়না ছিঁড়ে দ্রুত তামিমের হাত বেঁধে দেয় আর এই কাটা স্থানে একটা চুমু খায়। এটা দেখে তামিমের বাবা হাসতে হাসতে বলে ওঠে, আরে পাগলি মেয়ে এভাবে কেউ পাগলামি করে? এটুকুতেই তামিমের কিচ্ছু হবে না, আর কাঁদিস না। চল আজকে আমাদের বাসা থেকে একটু ঘুরে আসবে। তামিমের বাবা মোহাম্মদ ইকবাল চৌধুরীর মুখে এরকম কথা শুনে তিথি লজ্জা মুখে বলে ওঠে, ওকে বাবা, ঠিক আছে, সমস্যা নেই, আজকে সারাদিন আপনাদের বাসায়ই থাকবো। ওকে চলো তাহলে, লেটস গো দ্য বাড়ি। এই বলে তামিমের বড় ভাই, তামিমের বাবা এবং তিথি মিলে রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। এবং তামিম ইশারা দেয় পাইলটকে হেলিকপ্টারটা যেন নিয়ে যায় তার নিজ গন্তব্যে। হেলিকপ্টারটিও উড়াল দেয় হেলিকপ্টার নিয়ে তার নিজ গন্তব্যে। কিছুক্ষণের মধ্যেই প্রায় 10টি BMW এবং কয়েকটি নোয়া গাড়ি এসে হাজির হয় তাদের সামনে। একটিতে তামিম ও তিথি উঠে, তামিমের বাবা এবং তার ভাই উঠে বাকিগুলোতে। বডিগার্ড এবং কয়েকটা খালি গাড়ি ছিল। অতঃপর সেই গাড়িগুলো নিয়ে রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে আসে তারা বাড়িতে এসে কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় মিসেস মর্জিনা বেগম। মিসেস মর্জিনা বেগম হঠাৎ করে তার স্বামীকে এমন সময় বাসায় দেখে বলে ওঠে, তুমি এই সময় বাসায়? কি হয়েছে? তোমার শরীর খারাপ? মিসেস মর্জিনা বেগম এতগুলো প্রশ্ন শুনে মিস্টার ইকবাল চৌধুরী হাসতে হাসতে বলে ওঠে, আরে ধুর পাগলি, আমি অসুস্থ হতে যাবো কেন? তোমার জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজ, পিছনে তাকিয়ে দেখো কি আজকে তোমাদের বাড়িতে এসেছে। মিস্টার ইকবাল চৌধুরীর মুখে এরকম রসালোময় কথা শুনে মিসেস মর্জিনা বেগম পিছনে তাকিয়ে দেখতে পায় সত্যি তার জন্য এটা বড় ধরনের একটা সারপ্রাইজ। কেননা পেছনে দাঁড়িয়ে আছে তিথি। তিথিকে মিসেস মর্জিনা বেগম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এবং ভিতরে নিয়ে এসে বসায় আর বলে ওঠে, আরে মা, তুই আসবি, আমাকে বলবি না? না হলে তো তোর জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখতাম। দেখ, তোর সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে তুই কেমন আছিস জানতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কেমন আছো? মা, আলহামদুলিল্লাহ আমি। আচ্ছা তুই দাঁড়া, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসছি। আম্মু থাক না, আমি তো সবে মাত্র এলাম। আচ্ছা, সবাইকে দেখছি কিন্তু বড় আপুকে দেখছি না কেন? দেখেছিস, তোকে বলতে ভুলে গেছি, তোর বড় আপু ওর নিজের রুমে আছে। যা, তুই ওর সাথে দেখা করে আয়, ততক্ষণে আমি তোদের জন্য খাবার রেডি করছি। ওকে, ঠিক আছে আম্মু, আমি বড় আপুর রুমে গেলাম। এই বলে তিথি চলে যায় তামিমের বড় আপার রুম আর মিসেস মর্জিনা বেগম চলে যায় রান্নাঘরে রান্না করতে সবার জন্য। গুটি গুটি পায়ে রুমে গিয়ে প্রবেশ করে তিথি তামিমের বড় বোনের রুমে। ও হ্যাঁ, তামিমের বড় ভাবি তার বাপের বাড়িতে গেছে কিছুদিনের জন্য ঘুরতে। রুমে প্রবেশ করতেই তিথি তার বড় বোনের উদ্দেশ্যে বলে ওঠে, আপু কেমন আছো? তামিমের বোন পিছনে মাথা ঘুরিয়ে দেখতে পায় সামনে তিথি দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, তামিমের বোনের নাম পরি। তখন পরি তিথিকে দেখে বলে ওঠে, আরে তিথি, তুমি এসো এসো, ভেতরে এসো। তারপর তিথি ভেতরে যায়। ভিতরে গিয়ে বিছানায় বসে। তখন তামিমের বোন পরি বলে ওঠে, তাহলে বলো কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? আর হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে, আরে সারপ্রাইজ। জি আপু, না মানে এমনি ঘুরতে আসলাম। বাবার ভাইয়া সাথে করে নিয়ে এসেছে এই বাড়িতে আমাদের সবার সাথে দেখা করতে। ও আচ্ছা, তাই? আচ্ছা চলো, এসেছো ভালো হয়েছে। আম্মুকে রান্নাঘরে রান্না কাজে সাহায্য করি, চল।
ওকে আপু চলো। এই বলে তারা দুজনে চলে যায় রান্নাঘরে মিসেস মর্জিনা বেগমকে সাহায্য করতে। মর্জিনা বেগমকে রান্নাঘরে কাজে দুজনে সাহায্য করছে। অপরদিকে সবাই ফ্রেশ হয়ে নিচে এসে আড্ডা দিতে থাকে। তার কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করে ডাইনিং টেবিলে। তারপর সবাই আনন্দের সাথে তৃপ্তি সহকারে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নেয়। তিথিকে বাড়িতে পৌঁছে দিয়ে তামিম বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। তারপর অফিসের কিছু ফাইল চেক করে আবারও বাড়িতে চলে আসে। এভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে যায়। পরের দিন তিথি ভার্সিটিতে যায় আর তামিম চলে যায় অন্য এক অজানা শহরে বিজনেসের কাজে। অন্যদিকে সূর্যকে মারার কারণে সূর্যের বাবা ক্ষেপে গেছে, তাই লোক পাঠিয়েছে ভার্সিটিতে তিথির খোঁজ খবর নেওয়ার জন্য। সূর্যের লোকেরা সূর্যকে ফোন করে বলে দেয় সূর্যের অবস্থা এতটাই খারাপ ছিল যা বলার বাহিরে। তারপর সূর্যের বাবা তার লোকদের ফোন করে বলে তিথিকে যেন সেখান থেকে তুলে নিয়ে যায় তাদের আস্তানায়। তাদের কথা মতো তুলে নিয়ে যাওয়া হয় তিথিকে। তিথিকে নিয়ে যাওয়ার সময় কেউ দেখেনি। এদিকে এই শহরের কাজ শেষ করে আর আমাদের বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে তিথির নাম্বারে ফোন করে, কিন্তু তিথির নাম্বার বরাবর সুইচ অফ দেখাচ্ছে। এটাতে তামিম আরও বেশ ঘাবড়ে যায়। সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তিথির বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিথির বাবা মাকে জিজ্ঞেস করে, কিন্তু তিথির বাবা মা কিছু জানে না বলে কাল থেকে তিথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথাটা শুনে তামিম বেশ ঘাবড়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি লাগিয়ে দিয়েছে। কমিশনার সাহেব তার মেয়েকে গতকাল থেকে হন্য হয়ে খুঁজছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও একটি সপ্তাহ। এই এক সপ্তাহ সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছে, চারদিকে পোস্টার ছাপিয়েছে, কিন্তু তিথির কোনো খোঁজ খবরই পাচ্ছে না তারা। অন্যদিকে আবার সূর্য সুস্থ হয়ে গেছে। তিথিকে তুলে নিয়ে এসেছে একটা রুমে বন্দি করে রেখেছে। কাজী সাহেব এসে ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে বসে আছে সূর্যের বাবা। অন্যদিকে সূর্য বরবেশে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নামে ড্রয়িং রুমে। তারপর কিছু মেয়ে গিয়ে তিথিকে নিয়ে আসে সেই ড্রয়িং রুমে। তারপর তাদের বিয়ের কার্যকর শুরু করে। তিথি বিয়ে করতে রাজি না হলে তাকে সেখান থেকে কোলে করে তুলে নিয়ে যায় সূর্য একটা রুমে। সেখানে তিথির সাথে জোরপূর্বক খারাপ কিছু করতে থাকে, যাকে আমাদের ভাষায় বলা হয় ধর্ষণ। সেখানে গিয়ে জোরাজোরি করে তিথির সাথে। অন্যদিকে তামিমও খবর পেয়ে যায় তিথিকে তুলে নিয়ে গেছে সূর্যের বাবা তাদের আস্তানায়। আর দেরি করে না, বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাদের আস্তানায়। সাথে কিছু ছেলে পেলে কেউ মেসেজ করে দিয়েছে এই ঠিকানায় পৌঁছাতে। কিছুক্ষণের মধ্যে চলে আসে ঘরের জানালা ভেঙে, প্রবেশ করে বাইক নিয়ে হিরোদের স্টাইলে। ড্রয়িং রুমের মধ্যে হঠাৎ করে এভাবে বলিউডের নায়কদের মতো এন্ট্রি নেওয়াতে সূর্যের বাবা সহ বাকি সব সাঙ্গপাঙ্গরা চমকে যায়। তারপর সূর্যের বাবা তাকিয়ে দেখে এটা তামিম। এটা দেখে আরো উচ্চস্বরে হাসতে থাকে। তামিম কোনো কথা না বলে শুরু করে দেয় মারপিট। লেগেছে তুলকালাম এলাহি কাণ্ড। এভাবে মারামারি করতে করতে প্রায় কেটে যায় বেশ কিছু সময়। সবাইকে মেরে আধমরা করেছে তামিম একাই। তামিম আরো বেশ আঘাত পেয়েছে, হাতের কিছুটা অংশ কেটে গেছে। অন্যদিকে সূর্য তিথির সাথে জোরপূর্বক জোরাজোরি করে, কিন্তু সে রক্ষা করতে পারে না তিথি তার নিজের সম্মান। অবশেষে সর্বহারা হয়ে ও বিছানায় পড়ে থাকে। সূর্য নিচে এত হইচই শুনে নিচে নেমে আসে। এসে দেখতে পায় তামিম শুরু করেছে তাদের দলের ছেলেপেলেদের মারপিট। তামিমের সাথে কেউ পেরে উঠছে না দেখে সূর্য ব্রেন খাটিয়ে তিথিকে সেখান থেকে নিয়ে আসে। তিথির গলায় একটা ছুরি ধরেছে আর বলে ওঠে, ওই তামিম, এখনই মারপিট শুরু কর, নয়তো তোর পেয়ার তিথিকে জান মেরে ফেলবো। তামিম সূর্যের এরকম কথা শুনে সেখানেই থমকে যায়, মারপিট করা বন্ধ করে দেয়। উঠে দাঁড়ানোর মতো আর কেউ সাহস পায় না বা শক্তি পায় না। সবাই এদিক ওদিক ছিটকে পড়ে আছে। এতটাই মার মেরেছে তামিম, একাই সূর্যের হাত কাঁপছে। কেননা এতগুলো মানুষ তামিমের সাথে একাই পারেনি, তো সূর্য আর ওর বাবা কি পারবে? তাই সূর্য মাথা খাটিয়ে তিথির গলায় ছুরি ঠেকিয়ে সেখান থেকে তার বাবাকে নিয়ে পালাতে গেলে তিথি হঠাৎ করে ধাক্কা মারে সূর্যকে, এবং সেখান থেকে তিথি পালিয়ে আসতে গেলে সূর্য দ্রুত ছুরিটি ফ্লোর থেকে তুলে পেছন থেকে দৌড়ে গিয়ে তিথির গলায় একটা টান মারে। সাথে সাথে তিথির গলার শিরা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে গড়গড়িয়ে, এবং সেখানেই তিথি কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে পড়ে যায়। এটা দেখে তামিম একেবারে হা হয়ে তাকিয়ে আছে। বাকশক্তি হারিয়ে ফেলেছে, হাঁটা চলা শক্তি পাচ্ছে না, শরীরটা যেন নার্ভাস হয়ে গেছে। অন্যদিকে সূর্য ও তার বাবা পালাতে নিলে তামিম ফ্লোরে পড়ে থাকা একটা রাইফেল হাতে তুলে নিয়ে গুলি করে সূর্যদের দিকে, কিন্তু গুলিটি গিয়ে লাগে সূর্যের বাবার মাথার পেছন দিকে। সেখানে দেয়ালে এগিয়ে বাড়ি খায় সূর্যের বাবা, আর সূর্য গিয়ে থমকে দাঁড়ায়। হঠাৎ করে কি হয়ে গেল কোনো কিছু ভেবে পায় না সূর্য। নিজের জীবন বাঁচানোর জন্য নিজের বাবাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় সেখান থেকে।
আর সূর্যের বাবা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে, যার জন্য করল চুরি সেই বলে চোর। ঠিক সূর্যের বাবার ক্ষেত্রে হয়েছে এমনটা। সূর্যের জন্য এত কিছু করলো আর সেই বিপদের সময় ফেলে রেখে পালিয়ে গেল। অন্যদিকে রক্তাক্ত শরীর নিয়ে গড়াগড়ি খাচ্ছে আমাদের গল্পের নায়িকা তিথি। তামিম দৌড়ে এসে হাঁটু গড়ে মাথাটা কোলে নিয়ে বলতে শুরু করে, এই জান, তোর কিচ্ছু হবে না, তুই চোখ মেলে থাক, আমি তোকে এখনই হসপিটালে নিয়ে যাব। তামিম এসব বলছে আর তিথিকে ধাক্কাচ্ছে, কিন্তু তিথির কোনো জ্ঞান ফেরারির নাম নেই। তামিম দৌড়ে গিয়ে ড্রয়িং রুমের একটা কোণ থেকে একটু পানি নিয়ে এসে ছিটিয়ে দেয় তিথির মুখে। তিথি মিটমিট করে চোখ খুলে এটা দেখে তামিম আবার বলে ওঠে, জান, তোর কিচ্ছু হবে না, তুই শুধু চোখ মেলে থাক, আমি তোকে বাঁচাবো, তোকে কোথাও যেতে দেব না। তামিমের এরকম কথা শুনে তিথি এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, জান জান, তুমি পাগলামি করিও না। আমার যে এই পর্যন্ত আল্লাহ তাআলা সময় রেখেছে, এই পর্যন্ত তোমার হাতটা ধরার সময় ছিল আমার। আমার সময় তো শেষ এইখানেই। আমি চলে যাওয়ার আগে আমার শেষ কিছু কথা রাখবে? তুমি জীবনে আর কারোর সাথে মারপিট করবে না, আমার জন্য নিজেকে কখনো কষ্ট দেবে না, আমার কথা ভাবে নিজের কখনো চোখের জল ফেলবে না, নিজের শরীরের যত্ন নেবে। আর হ্যাঁ, আমি অন্য প্রেমিক প্রেমিকাদের মতো তোমাকে বলবো না যে তুমি আমার কথা ভেবে আর নতুন করে নিজের জীবনটাকে গোছাবে না। তুমি তোমার পছন্দের মতো একজন জীবন সঙ্গীকে নিজের লাইফ পার্টনার বানাবে। কথা দাও আমাকে। আর হ্যাঁ, নিজেকে রক্ষা করার ক্ষেত্রে যদি তোমাকে মারপিট করতে হয় তবে তুমি সেটাও করবে। তুমি কথা দাও আমার এই কথাগুলো রাখবে। মৃত্যুর আগে তুমি আমাকে কথা দাও প্লিজ। আর শেষে একটা কথা, তোমার বুকে আমায় একটু জড়িয়ে নাও না, তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। ওই জান রে, ওই কলিজার পাখি, তুই কোথায় উড়াল দিলে আমায় একলা রাইখা শুনি? তোরে ছাড়া আমি কি করে বাঁচবো বল দেখি? তুই ফিরে আয়, তোরে ছাড়া যে পাগলটা অসহায়। তুই কোথায় হায়রা গেলি আমায় একলা রাইখা? চলে গেলি আমায় কষ্টের দুজকখানায় একলা ফালাইয়া। তোরে ছাড়া আমি কেমনে বাঁচুম, তুই একবারও ভাবলি না? এটা বলে তামিম হাউমাউ করে কান্না করতে থাকে। আর সেখানেই তিথি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তামিমও পাগলের মতো কান্না করতে থাকে। ফোন লোকেশন ট্র্যাক করে তার বাবা ও ভাই সেখান এসে দেখতে পায় যা ঘটার ঘটে গেছে। অনেক কষ্ট করে তামিমকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসে বিকেলের দিকে গোসল করিয়ে দাফন কাফন পরিয়ে তিথিকে সকল মুরব্বি মিলে গোরস্থানে দাফন করে আসে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও একটি মাস। তামিম পুরোপুরি পাগল হয়ে যায়। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল আর বিভিন্ন ধরনের অ্যালকোহল, সাথে বিভিন্ন মারপিট, খুনাখুনি এসবে নিজেকে জড়িয়ে ফেলে। তামিমের মা ও ভাবি অনেক বোঝানোর পর এবং তিথির দেওয়া কথা রাখার বলে তামিমকে সেই পথ থেকে অনেক কষ্টে ফিরিয়ে আনে। বর্তমানে তামিমের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ওই সূর্যকে তার অপরাধের শাস্তি দেওয়া। সূর্যকে ধরার জন্য সেই হয়ে উঠে দেশের একজন মাফিয়া, যাকে বলে বিজনেস টু মাফিয়া কিং। এই ছিল তামিমের অতীত। ভাবতে ভাবতে পাইলট হেলিকপ্টারটিকে নিয়ে এসে ল্যান্ড করে সিলেটের একটি বৃহত্তম হোটেলে। হোটেল আগে থেকে 1 কোটি টাকা দিয়ে ভাড়া নিয়েছে তামিম। তারপর হেলিকপ্টার থেকে নেমে তামিম হোটেলের ভিতরে প্রবেশ করে। হঠাৎ এই শহরে, তাও আবার এত বড় একটা এরকম দামি হেলিকপ্টার দেখে অসংখ্য মানুষ জড়ো হয়েছে হেলিকপ্টার দেখার জন্য। হোটেলের ভিতর গিয়ে দেখতে পায় ডিলার আগে থেকে এসে উপস্থিত হয়েছে। তারপর তারা লেগে পড়ে কিভাবে কি করবে, কোথায় বর্তমানে আছে সূর্য ও তার দলবল। অন্যদিকে সূর্য খবর পেয়ে যায় তামিম সিলেটে এসেছে তাকে মারার উদ্দেশ্যে, তাই সেও লেগে পড়ে উঠেছে তামিমকে খোঁজার জন্য। প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 বছর পর দেখা হতে চলেছে দুজনের। এভাবে দিনটি পেরিয়ে যায়। পরের দিন সকালে তামিম কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে চায়না 3 একটা সাদা রঙের চশমা পরে হেলতে দুলতে কলেজের মধ্যে প্রবেশ করে। কেননা এই কলেজেই আছে সূর্য ও সূর্যের লোকেরা লুকিয়ে এবং রাজত্ব করছে এই কলেজের ভেতর থেকে। তাই তার এই কলেজে ভর্তি হওয়ার কারণ, কলেজের এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় যেখানে সেখানে কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে, কেউ গল্প করছে, খেলাধুলা করছে বা আড্ডা দিচ্ছে। তামিম কারোর সাথে কোনো রকম কথা না বলে সোজা প্রবেশ করে কলেজের প্রিন্সিপালের রুমে। সেখানে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে চলে যায় সোজা ক্লাসরুমে ক্লাস করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এভাবে আজকের দিনটি পেরিয়ে যায়। পরের দিন সকালে আবার তামিম বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। কলেজে প্রবেশ করতেই দেখতে পায় কয়েকটি ছেলে মিলে একটি মেয়েকে র্যাগিং করছে
এটা দেখে তামিম তাদের কাছে যায়। তাদেরকে তাদের কাজে বাধা দিতে গেলে তামিমকে তারা সবাই মিলে মারধর শুরু করে। পাল্টা তাদের সাথে তামিমের মারপিট শুরু করে। তাদের সাথে মারপিট করতে করতে এক সময় মারপিট করতে করতে তামিমের পরনে থাকা টি শার্টটি ছিঁড়ে যায়। এক পর্যায়ে মারপিট আরও বেধমভাবে লেগে যায়। তাদের মধ্যে তারা অনেকজন ছিল বলে তামিম একটু বেশি মার খেয়েছেন, তাই তামিম মার খেয়ে মাটিতে পড়ে যায় আর তারাও মার খেয়ে যে যার মতো চলে যায়। মেয়েটি তামিমকে মাটি থেকে উঠিয়ে বলে ওঠে, আরে আপনি ঠিক আছেন তো নাকি? এভাবে কেউ মারপিট করে? আপনার অনেক জায়গায় তো ছিঁড়ে গেছে, সাথে রক্ত বের হচ্ছে। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তামিম নিজের ছেঁড়া পোশাক ঝাড়তে ঝাড়তে মেয়েটির উদ্দেশ্যে বলে ওঠে, না না, হ্যাঁ শিওর, আই এম ফাইন, আমি ঠিক আছি, এটুকুতে কিছুই হবে না। সেটা কি করে হয় বলুন? আমার জন্য আপনার আঘাত পেয়েছে। আরে না, ঠিক হয়ে যাবে, এটা তেমন কিছু না। আচ্ছা আপনি থাকেন, আমি গেলাম। এই বলে তামিম সেখান থেকে চলে যায়। আর সেই মেয়েটিও, মানে ওই মেয়েটির নাম হচ্ছে মিথিলা। মিথিলা একটা ছোট্ট করে ঠোঁটের নিচে মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তার এই হাসির মানে লুকিয়ে আছে অনেক রহস্য, কিছু লুকিয়ে থাকা কথা যা আমাদের সবার অজানা। তারপর তামিম সোজা চলে যায় বাড়িতে। তার বেশভূষাক পাল্টিয়ে চলে আসে তাদের আস্তানায়। সেখানে এসে দেখতে পায় আগে থেকে সবাই এসে উপস্থিত রয়েছে। তামিমকে দেখে সবাই বলে ওঠে, সব কিছু ঠিক আছে? আপনি কেমন আছেন? তামিম, হ্যাঁ আমিও ভালো আছি। কাজকর্ম কেমন চলছে? নানান ধরনের কথা বলতে থাকে। চলে আসে তাদের কথা বলার মাঝখানে ডিলার এসে বলে ওঠে, হ্যালো বস, আমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। আর সেই দুঃসংবাদ হচ্ছে আমাদের ধ্বংস করার জন্য ওই সূর্য লোক হায়ার করেছে। একথা শুনে বসা থেকে তামিম উঠে দাঁড়ায়। পায়চারি করতে থাকে এদিক ওদিক। পকেট থেকে একটা কালো রঙের সিগারেট বের করে মুখে পুরে নেয়। ধোঁয়াগুলো ছাড়তে থাকে এই বিষাক্ত বাতাসের সাথে। আর মনে মনে কি যেন একটা ভাবতে থাকে, তবুও সে কাউকে কোনো কিছু বলছে না। পায়চারি করতে করতে তামিম একসময় সবাইকে সতর্ক করে দিয়ে বলে ওঠে, সবাই যেন তাকে কাল থেকে ফলো করে। সে কোথায় কখন যায় তার আশেপাশে যেন সবাই থাকে। সাথে ওই সূর্যের দলের কয়েকজন ছেলেকে ভিড়িয়ে দিয়ে তার সকল তথ্য ইনফরমেশন যেন তামিমের হাতে এনে দেয় এবং আরও কিছু টেকনিক ঢুকিয়ে দেয় আর তার ছেলেপুলেদের বুঝিয়ে দেয়। তারপর সে সেখান থেকে বেরিয়ে চলে যায় সেই হোটেলে। আর ওই হোটেলের মধ্যে লুকিয়ে আছে আরও কিছু অজানা রহস্য। পরের দিন রেডি হয়ে আবারও ফিরে যায় কলেজের উদ্দেশ্যে। সূর্য বেশ কিছু ক্রাইম করেছে। এই শহরে তামিম আসার পরেও সবকিছু সে মুখ বুজে সহ্য করছে। শুধু একবার সূর্যকে হাতের নাগালে পেলে বুঝিয়ে দেবে এই তামিমকে। পরের দিন সকালে আবারও বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। তামিমের পিছনে আরও বেশ কয়েকটি গাড়ি লাইন লেগে গেছে ছেলেপেলে, অর্থাৎ ডিলার ও আরও কিছু ছেলেপেলে। অন্যদিকে কলেজের মাঠে পায়চারি করছে কালকের সেই মেয়েটি, মানে মিথিলা। মিথিলা কলেজের মাঠে পায়চারি করছে গুটি গুটি পায়ে। অন্য দিক থেকে তামিম কলেজের ভিতরে প্রবেশ করে। তামিম এদিক ওদিক না তাকিয়ে মাথা নিচু করে কলেজের গেট ধরে এবং মাঠ পেরিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে যাবে। ঠিক তখনই পেছন থেকে মিথিলা বলে ওঠে, ওই হ্যালো, কই থাকেন? এতক্ষণ ধরে ডাকছি, কথা কি কানে যায় না? তামিম মাথা ঘুরে পেছনে তাকিয়ে দেখতে পায় কালকের সেই মেয়েটির। তাই তামিম সেখানে দাঁড়িয়ে যায়। মেয়েটি তার কাছে এগিয়ে গিয়ে বলে ওঠে, আচ্ছা চলো না আমরা পরিচয় হইনি, সেদিন তো পরিচয় হতে পারলাম না। এরপর মিথিলা তামিমকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তামিমের হাতটা ধরে নিয়ে যায় কলেজ ক্যাম্পাসের সেই বটতলার কাছে। সেখানে গিয়ে মেয়েটি বলে ওঠে, আমি মিথিলা, আমার বাসা এখানেই। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? কোন ইয়ারে পড়েন? তখন তামিম কিছু বলছে না, হাঁ করে কলেজ ক্যাম্পাসের মাঠের দিকে। কেননা তার চোখ যে এর আগে তার চোখের দৃষ্টি ধরা পড়ে গেছে কলেজের উপস্থিত থাকার একটি ছেলের দিকে। পকেট থেকে ফোনটা বের করে মেসেজ করে দেয় ছোট্ট করে ডিলারের নাম্বারে। অন্যদিকে ডিলার মেসেজটি পেয়েছে ছেলেটিকে ফলো করতে থাকে। আপনারা ভাবছেন এই ছেলেটি কে? শুনুন তাহলে। ছেলেটি হচ্ছে সেদিন যেদিন তিথিকে ওরা হত্যা করেছিল, সেদিন এই ছেলেটির উপস্থিতি ছিল সেই ঘটনায়, যাকে বলে সূর্যের ডান এবং বাম হাত। এই ছেলেটি তাই ছোট্ট মেসেজে লিখে দেয় ছেলেটিকে যেন ফলো করা হয়। এদিকে একের পর এক বকবক করেই চলেছে মিথিলা। মিথিলার এরকম বকবকানিতে এবার তামিম বলে ওঠে, আমি তামিম, থাকি অন্য শহরে, এসেছি এখানে পড়ালেখা করতে। আর কিছু জানতে চান? আমি এখন চলি। এই বলে তামিম আর কোনো কিছু কাউকে বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যেতে ধরে। পেছন থেকে মিথিলা মনে মনে বলে ওঠে, চান্দু যাবি কই? আমার হাতে ধরা পড়েছিস, মরতে তো তোকে হবেই। এই বলে আবারও একটি ঠোঁটের নিচে মায়াবী মুস্কি হাসি দিয়ে
কোন এক অজানা ব্যক্তিকে ফোন করে কিছু একটা বলল। অতঃপর ফোনটি ব্যাগে রেখে ক্লাসরুমে প্রবেশ করে মিথিলা। ক্লাসের মধ্যে বসে আছে তামিম। একটা বেঞ্চের ব্যবধান, শুধুমাত্র দুজনের চোখাচোখি হতেই মিথিলা চোখ টিপ মেরে দেয়। তামিমকে এরকম হঠাৎ করে চোখ মারতে বেশ ঘাবড়ে যায়, যাকে বলে হেসকি উঠে যায়। হালকাভাবে কাশতে শুরু করেছে, খক খক করে। তবুও সে নিজেকে কন্ট্রোল করে চুপ থাকে। এভাবে কেটে যায় আরও 2 দিন। এই 2 দিনে তামিম বুঝে যায় তার সাথে কিছু একটা করতে চলেছে। এরই মধ্যেই মিথিলা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দেয় সেটা তামিমকে পছন্দ করে এবং ভালোবেসে ফেলেছে। মিথিলার এরকম পাগলামোতে তামিমও বেশ দুর্বল হয়ে পড়েছে। এত যে মিথিলা তামিমকে প্রেমের প্রস্তাব দেয়, তামিমও তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং চলতে থাকে তাদের প্রেম পর্ব। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও 1টি সপ্তাহ। বেশ ভালোই জমেছে তাদের প্রেম পর্ব। কিন্তু আমি ভুলে যাইনি যে তোকে প্রতিশোধ নিতে হবে, কি জন্য তার এ শহরে আসা। সব কিছু মনে রেখেছে তামিম, সাথে মিথিলাও মনে রেখেছে তাকে কি করতে হবে। আজকে মিথিলা বেশ মডার্ন ড্রেস পরেছে, নাইট ক্লাবে বসে আছে। মিথিলা ব্যাগ থেকে ফোনটা বের করে তামিমের ফোন নাম্বারে মেসেজ করে। মেসেজে লেখা আছে, জানো কোথায় তুমি? আমি তোমার জন্য একটা হোটেল রুম বুক করেছি, চলে আসো। আজকে সারা রাত মস্তি হবে, প্রয়োজনে তোমার সাথে সারা রাত মস্তি করব। এসব কমেন্ট করে পাঠিয়ে দেয় তামিমের ফোনে মেসেজ করে। মেসেজ পেয়ে রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সে। তো জানে তাকে কি করতে হবে, তাই ঠোঁটের নিচে একটা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে যায়। ডিলার বুঝে গেছে তামিমের এই হাসির পেছনে কিছু একটা লুকিয়ে আছে, কি হতে চলেছে কিছু একটা। তাই ডিলার ও তার দলবল বেরিয়ে পড়ে তামিমের পেছনে। কিছুক্ষণের মধ্যে তামিম চলে আসে সেই নাইট ক্লাবে, কথা সেই হোটেলে চলে আসে। সাথে তামিমের সঙ্গপাঙ্গ ডান হাত ডিলার। সেখানে এসে মিথিলার ফোনে একটা মেসেজ করে কোথায় আছে সে। কিছুক্ষণ পরে মিথিলা এসে তামিমকে নিয়ে চলে যায় একটা ক্লাবের ভেতরে। সেখানে গিয়ে কনের একটা টেবিলে বসে দুজনে, অন্যদিকে ডিলার ও চলে আসে তার সাঙ্গপাঙ্গ ধরে। তামিমের পিছু করতে করতে তারাও ক্লাবের একটা টেবিলে বসে যায়। এদিকে তামিম আর মিথিলা শুরু করে খুশ গল্প। তামিমের কাছে তামিমের ধান্দার আর মিথিলার কাছে মিথিলার ধান্দায়। অতঃপর তারা বেশ কিছু সময় এভাবে গল্পগুজব করে, একে অপরের সম্পর্কে আরও ভালো করে জানে। তাদের এরকম গল্প শেষে মিথিলা বলে ওঠে, আচ্ছা জান, তুমি যেহেতু এসেছো তাহলে একটা পার্টি হয়ে যাক। আচ্ছা বলো, কোল্ড ড্রিঙ্ক খাবে না বিয়ার খাবে? ওকে জান, তুমি যেহেতু বলছো তাহলে বিয়ার খাই, কেননা অনেক দিন ধরে খাওয়া হয় না। আর সাথে যদি এরকম রোমান্টিক সুন্দর গার্লফ্রেন্ড পাওয়া যায় তাহলে তো আরও জমে ক্ষীর। দুষ্টু, দাঁড়াও, পাম দেওয়া হচ্ছে। এই বলে মিথিলা চলে যায় বিয়ার অর্ডার করতে এবং সেখানে বলে একটা নেশার ওষুধ মিশিয়ে দিতে। তার কথা মতো ওয়েটার নেশার ওষুধ মিশিয়ে দেয় তার বিয়ারে। অন্যদিকে যে ডিলার এই ভিডিওটা করেছে সেদিকে মিথিলা টেরই পায়নি। সে ভিডিওটা সেন্ড করে দেয় তামিমের ফোনে। তামিমও ভিডিওটা দেখে একটা মুচকি হাসি দেয়। তারপর মিথিলা সেটাকে নিয়ে আসে তামিমের কাছে। তারপর তামিম মিথিলাকে পেছনে তাকাতে বলে, সে গ্লাস দুটোকে বদল করে দেয়। ভালোটা খায় তামিম আর নেশার গ্লাসটি খায় মিথিলা। এরপর তামিম মাতাল হওয়ার অভিনয় করে। তারপর মিথিলা তামিমকে নিয়ে চলে যায় হোটেলের একটি রুমে। সেখানে গিয়ে ধপ করে বিছানায় ফেলে দেয় তামিমকে। তারপর মিথিলা ব্যাগ থেকে একটি রাইফেল বের করে বন্দুক তাক করে তামিমের দিকে। এদিকে মিথিলার নেশা নেশা ভাব পেয়ে গেছে, চোখগুলো বুজে আসতেছে। নেশার তো চোখে পরপর বেশ কয়েকটা গুলি করে বিছানায়, কিন্তু ও কোনো শব্দই শোনা যাচ্ছে না। এরপর মিথিলা ধাপ করে বিছানায় পড়ে যায়। এভাবে মিথিলাকে বিছানায় পড়ে যেতে দেখে তামিম অট্টহাসিতে মেতে ওঠে আর হাসতে হাসতে বলে ওঠে, তুই মারবি আমাকে? তোর এত বড় সাহস! তোর সাথে আজকে কি ঘটবে তুই নিজেও জানবি না। এই বলে তামিম সরাসরি খাটে উঠে যায়। তারপরও নিজের পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে। অতঃপর মিথিলার উপর উঠে একে একে সব খুলে নেয়, মিথিলার শরীর থেকে মিথিলার কাপড়। তারপর মিথিলার সাথে তামিম জোরপূর্বক অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। নিজের শরীরের চাহিদা মিটিয়ে উঠে পড়ে মিথিলার ওপর থেকে আর বলে ওঠে, তুই মারতে এসেছিলিস আমাকে, এই তামিমকে? আরে তুই জানিস না, যতদিন না আমি আমার কলিজার হত্যার প্রতিশোধ যতদিন না নিতে পারছি ততদিনে বাংলার জমিনে এমন কোনো ব্যাটা নেই যে এই তামিমকে মারবে। এটা বলে তামিম তার কোমর থেকে AK-47 সাইলেন্সার বন্দুকটি বের করে যখনই মিথিলাকে গুলি করতে যাবে, ঠিক তখনই মিথিলার ফোনটি বেজে ওঠে। তামিম ফোনের শব্দ পেয়ে গুলি না করে ফোনটি খুঁজতে থাকে। এমন সময় মিথিলার ব্যাগ থেকে ফোনটা খুঁজে পায়। ফোনটি রিসিভ করতেই ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, এই মিথিলা, কাজটা সাকসেস হয়েছে তো নাকি? তামিমকে যে আমি তোমার পেয়ের ফাঁদে ফেলে তামিমকে মারতে বলেছিলাম, কাজটা করতে পেরেছো? যদি কাজটা করতে না পারো তো তোমার মা প্রাণে মারা যাবে। এখনো কিন্তু তোমার মা আমার হাতে আটকা আছে।
সো কাজটা যেন সঠিক ও ঠিকভাবে হওয়া চাই, না হলে নিজের প্রাণটা হারাবে, সাথে তোমার মারও। তামিম ফোনের ওপাশে সূর্যের বলা কথাগুলো শুনে হতবাক, আর মনে পড়তেই সে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় শরীরে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে মিথিলা। কি অত্যাচারটাই না করলো কিছুক্ষণ আগে মিথিলার সাথে। তামিম একথা ভেবে তামিমের চোখ থেকে গড়গড় করে জল বেরিয়ে যায়, কারণ তামিম নিজের অজান্তেই একটা অন্যায় করে ফেলেছে। নিষ্পাপ পবিত্র একটা মেয়ের সাথে সে হারাম সম্পর্কে জড়িয়েছে। এভাবে তামিমের চোখ থেকে গড়গড় করে চোখের জল বের হতে থাকে। তামিমের এখন নিজেই নিজের প্রতি ঘৃণা লাগছে। কি নিষ্পাপ মায়াবী একটা মেয়ে, ফুলের মতো পবিত্র, তার সাথে কিনা সে খারাপ কিছু করেছে। এটা ভেবে চোখ দিয়ে বের হতে থাকে চোখের জল, সাথে রাগে শরীর ফেটে যাচ্ছে। মিথিলার কাছে গিয়ে কপালে একটা চুমু খেয়ে কাঁথাটা গায়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে রুমের ভেতর আসতে বলল। কয়েকটা মেয়ে ও কিছু ডাক্তার মিলে এসেছে সেই রুমে। অতঃপর তামিম সবকিছু বুঝিয়ে দেয়। মিথিলা ফোনে যে সূর্য কল করেছিল সেই ফোন নাম্বার ট্যাগ করে হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে সূর্যকে ধরার উদ্দেশ্যে। সাথে মেসেজ পাঠিয়ে দিয়েছে ডিলারকে। ডিলার ও দলবল নিয়ে বেরিয়ে পড়েছে। তামিম সূর্যকে ধ্বংস করার মিশনে কিছুক্ষণের মধ্যেই চলে আসে সূর্যের আস্তানায়। হেলিকপ্টার করে খোলামেলা মাঠের মধ্যে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে তামিম। তার কিছুক্ষণ পরেই আরেকটি হেলিকপ্টার করে ওই হেলিকপ্টার থেকে ডিলার সহ প্রায় কয়েকশো ছেলে পেলে বেরিয়ে আসে। তারপর তামিম একাই ভেতরে প্রবেশ করে। তামিম ইশারায় সবাইকে বুঝিয়ে দেয় যেন বাইরে অপেক্ষা করে তামিমের জন্য, এবং তার মেসেজ পাওয়ার সাথে সাথে যেন গোডাউনের ভেতর প্রবেশ করে। গুটি গুটি পায়ে এগিয়ে যায় তামিম। তামিম গোডাউনের ভেতর প্রবেশ করতে হঠাৎ করে গোডাউনের বাতিগুলো নিভে যায়। হঠাৎ আচমকা এমন ঘটে যাওয়াতে তামিম বেশ ঘাবড়ে যায়, তবুও এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে কোথা থেকে যেন তামিমের উপর একটা জাল এসে পড়ে। জালের ভেতরে আটকা পড়ে যায় তামিম, এবং জালটিকে মাটি থেকে উপরে তোলা হয়। তার কিছুক্ষণ পরেই ফুস করে গোডাউনের বাতি জ্বলে ওঠে, এবং আবছা আলোয় থেকে হাসতে হাসতে কেউ একজন বের হয়ে বলে ওঠে, কি মিস্টার তামিম, অবশেষে আমার পাতান ফাঁদে পা ফেললে? তাহলে তোমাকে মারার জন্য কতই না প্রাণ সাজাতে হলো। আমাকে, মিথিলাকে তোমাকে মারার জন্য তোমার সাথে প্রেমের অভিনয় করিয়ে মারতে পাঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি তাকে মেরে ফেললে। তবে এইবার তুই বাঁচতে পারবি না। এই কথা বলে সূর্য উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে তামিমের চারদিকে ঘুরতে থাকে। হঠাৎ করে তামিমের পায়ে বাড়ি মারে, কোনো শব্দ করে না। একের পর এক মারতে থাকে তামিমকে, কিন্তু তামিম এক জায়গাতেই স্থির হয়ে আছে, একটু শব্দ পর্যন্ত করছে না। এবার তামিম বলে ওঠে, দেখ, এইভাবে 10 জনকে পেছনে রেখে নিজেকে বাহবা দেওয়াটা মানায় না, বরং এটাই 10 জনের সামনে লড়াই করাটাকে মানুষ বাহবা দেয় বা বলে। তামিমের মুখে এরকম কথা শুনে এবার সূর্য সহ বাকি দলের ছেলেপেলেগুলো উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, ওহো, তাই নাকি? তো তোর ক্ষমতা কতটা দেখি। এভাবে ইঁদুরের মতো আমাকে বেঁধে রেখে বলছিস পাওয়ার দেখাতে? তোদেরকে আমি 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটে তোর আমার সাথে যা করবি কর। এই 10 মিনিটে আমি তোদের গায়ে একটা ফুলের টোকাও দেব না। আর হ্যাঁ, ঠিক 10 মিনিট পরে শুরু করব আমি আমার খেলা। উফ, তাই নাকি? ঠিক আছে। এই, তোরা যতজন মিলে আসিস ঠিক ততজনেই ওই শালা তামিমের দেহটাকে খন্ড খন্ড করে দিই, যেন তার দেহে কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। এটা বলার সাথে সাথে সূর্যের লোকেরা তামিমকে একের পর এক মারতে থাকে। তামিম সূর্যের লোকদের মার সহ্য করে নেয়। তামিমকে এতটাই মেরেছে যে তামিমের হাত পা কেটে মুখ দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। এভাবে দেখতে দেখতে 10 মিনিট কেটে যায়। ঠিক 10 মিনিট পরে তামিম মাটিতে পড়ে যায়। এটা দেখে সূর্য ও তার লোকেরা উচ্চস্বরে হাসতে থাকে। সবাই একটাই কথা বলছে, আর কোনোদিন উঠতে পারবে না। সবাই মনে করেছে তামিম সেখানেই মরে গেছে এতজনের মার খেয়ে। কিন্তু 10 মিনিটের বেশি 11 সেকেন্ড পরে তামিম আবারও উঠে দাঁড়ায়। হিরোদের স্টাইলে রকেটের গতিতে গিয়ে সূর্যের গলাটা চেপে ধরে ছুঁড়ে মারে কাচের টেবিলে। কাচের টেবিলটা ভেঙে দুখণ্ড হয়ে যায়। হঠাৎ করে ঝড়ের বেগে এমন কিছু ঘটে যাবে প্রত্যাশা করেনি কেউই। একের পর এক মারতে থাকে তামিম সবাইকে। যাকে ধরেছে তাকেই একেবারে শেষ। কারো গলা তো কারো পা, তো আবার কারো মাথা, তো আবার কারো পেট। এভাবে একের পর এক মারতে থাকে। যাকে একবার ধরেছে সে দুনিয়া থেকে আউট হয়ে যাচ্ছে এক কিকে। সবশেষে ডিলার সহ তার বাকি ছেলেপেলেগুলো চলে আসে। তারা এসে একের পর এক মারতে শুরু করে সূর্যের লোকেদের। সূর্য নিজের জীবন বাঁচানোর জন্য পকেট থেকে ফোন বের করে আরও কিছু ছেলেপেলে আসতে বলে। আবার লেগে যায় গোলাগুলি। আহত ও নিহত হয়েছে সূর্যের ও তামিমের কিছু ছেলেপেলে।
দেখতে দেখতে সূর্যের ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে কিছু সময় পরে সূর্যের লোকেরা আর কেউ বেঁচে নেই, সূর্য একাই। সূর্যের নিজের পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে পালিয়ে যেতে নিলে পড়ে থাকা রামদা দিয়ে তামিম দৌড়ে গিয়ে কোপ মারে সূর্যের পায়ে। পা কেটে দুখণ্ড হয়ে যায়। সাথে সাথে সূর্যও মাগো বলে এক গগন কাঁপানো চিৎকার দেয় আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আরে বেটা, তুই সেদিন আমার কলিজায় আঘাত করেছিস। তোর জন্য আমি আমার তিথিকে হারিয়েছি। আমার জীবনের সুখ শান্তি তুই বিসর্জন দিয়েছিস। তোর জন্য আমি দেশের টপ মাস্তান হয়েছি, আর তুই বলছিস তোকে ছেড়ে দিতে? সেটা হবে, আজকে তোকে মরতে হবে। এই বলে তামিম তার দলের ছেলেপেলেগুলোদের বন্দুক তাক করতে বলে সূর্যের দিকে। তারপর সেই রামদা দিয়ে তামিমের হঠাৎ কোপ মারে সূর্যের দুই পায়ের মাঝখানে ফাঁক বরাবর। সাথে সাথে দুই পা ফাঁক হয়ে ছিটকে গিয়ে পড়ে দুই দিকে। সাথে সাথে সূর্য এক গগন কাঁপানো চিৎকার দেয়। সাথে সাথে গুলি করে প্রায় 6 থেকে 700 ছেলেপেলে একসাথে গুলি করে সূর্যের বুকে। এতগুলো বন্দুকের গুলি খেয়ে সূর্যের শরীরটা খণ্ড খণ্ড হয়ে যায়, পুরো গোডাউনটা যে রক্তে বন্যা যাচ্ছে। তারপর সেই গোডাউনে আগুন জ্বালিয়ে দিয়ে হেলিকপ্টার নিয়ে চলে আসে সেই হোটেলে। অন্যদিকে মিথিলার জ্ঞান ফিরতেই সে দেখে তার সাথে কি হয়েছে। ডাক্তার ও কিছু নার্স তাকে জানিয়ে দেয় তার সাথে কি হয়েছিল। সব শুনে মিথিলা কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তামিম এসে পৌঁছে যায় সেই রুমে। তামিমকে দেখে বাকি সব ডাক্তাররা ও নার্সরা সেখান থেকে চলে যায়। তারপর তামিম সেখানে গিয়ে বলে ওঠে, দেখো, তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমি আমার ভুল স্বীকার করছি। তুমি আমাকে মারতে এসেছিলে কেন সেটাও আমি জেনে গেছি। তবুও মিথিলা কোনো কথা বলছে না, হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তামিমের দিকে। এভাবে মিথিলাকে তাকিয়ে থাকতে দেখে তামিম বলে ওঠে, দেখো, তোমার মা এখন সম্পূর্ণ সেভ আছে। আমার লোকেরা তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে গেছে। তোমার আর কোনো ভয় নেই। তারপরও মিথিলা কোনো কিছু বলছে না। এভাবে কেটে যায় দিনটি। পরের দিন মিথিলাকে নিয়ে হেলিকপ্টার করে পৌঁছে যায় সেখানে। গিয়ে বাড়িতে সব খুলে বলে একে একে সব ঘটনা শুনে তাদের বিয়ে ঠিক করে। তামিম ও মিথিলাকে ভালোবেসে ফেলেছে, তাই এই বিয়েতে তামিম ও মিথিলা দুজনে রাজি হয়ে গেছে। ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। বেশ সমাগম লেগেছে বিয়েতে। হইচইয়ের মধ্যে দিয়ে তাদের বিয়ের পর্ব শেষ হয়ে যায়। অতিথিরা ধীরে ধীরে চলে যেতে থাকে। তামিম আর মিথিলা বাসর ঘরে খাটের উপর বসে আছে। তখন মিথিলা বলে ওঠে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ফাঁদে ফেলে মারতে গিয়েছিলাম। দেখো, যা হয়েছে হয়েছে। আমার একটা অতীত ছিল, তোমার অতীতটা শোনা খুবই জরুরি। এরপর তামিম তার অতীত জীবনের সব কাহিনী মিথিলাকে সব বলে। সব শুনে মিথিলা কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনার অতীতটা আগে শুনেছেন, তাই আর নতুন করে বলে গল্পটা বড় করলাম না। তোমার জীবনে এত কষ্ট, আজ থেকে তোমার সব কষ্ট আমার, এবং আমার সব সুখ তোমার। তাহলে তো এখন আমাকে কিছু দিতে হবে। বলো তোমার কি চাই? আমার একটা বেবি চাই। তো মানা করছে কে শুনি? তাই? তাহলে তো আমাকে এখন কঠোর পরিশ্রম করতে হবে। এই বলে তারা শুরু করে দেয় নতুন একটি অতিথি আনার মিশনে। হারিয়ে যেতে থাকে ভালোবাসার অস্তিত্বহীন গভীর বনে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং গল্পটি পারলে শেয়ার করবেন এবং অল টাইম আমাদের সাপোর্ট দিবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিংক অথবা ফোন নাম্বার দেয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মনের মতো গল্প লিখে দিতে পারেন অথবা আপনাদের মনের মতো গল্পের কথা বলতে পারেন। আমরা সে মোতাবেক গল্পটাকে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের নতুন আরেকটি গল্প আসতে চলেছে। গল্পটি কোনো পার্ট নেই, একদম নিউ। ইউটিউবে এর আগে কোনোদিন আপলোড হয়নি। নামটা বলতাম কিন্তু নামটা কপি করে যাবে, সেজন্য বললাম না, সিক্রেট হিসেবে রেখে দিলাম। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।